আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ, এক্সিকিউটিভ পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন নিয়ে এডুকেশন। বর্তমানে কর্মরত আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ সাতক্ষীরায়। তো আজকে আমাদের টপিক ইমিউনোলজি। ইমিউনোলজিটা আমরা অ্যাকচুয়ালি প্যাথোলজির মধ্যে বা অ্যাকচুয়ালি মাইক্রোবায়োলজির মধ্যে যে কোনো জায়গায় আমরা ধরতে পারি। তো অ্যাকচুয়ালি আমার বেসিক ক্লাসগুলোর মধ্যে বা মানে ক্লাসের মধ্যে আজকে শেষ ক্লাস আপনাদের সাথে। এরপরে নিলে সেটা হয়তো আমরা এক্সট্রা ক্লাস বা অন্য কোনো ক্লাসের প্রক্সি হিসেবে নিতে পারি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু আসলে আমাদের ক্লাসগুলো মোটামুটি শেষ করে ফেললাম। তো ইনশাআল্লাহ আপনাদের প্রিপারেশন ভালোই হচ্ছে এবং পরীক্ষা ভালোই হবে। সো আজকের ক্লাস সম্পর্কে একটুখানি যদি শুরুতে ব্রিফ করি। ইমিউনোলজি আমার খুব ফেভারিট একটা টপিক, এবং এই জিনিসটা আমি যখন ফোর্থ ইয়ারে ছিলাম তখন খুব ভালো বুঝতাম। আমাদের স্যার শ্রদ্ধেয় শামসুজ্জামান স্যার উনি খুব ভালো পড়াতেন এই জিনিসটা। তো সেই জন্য এই জিনিসটা আমার মাথায় একদম গেঁথে গেছিল। এবং ফোর্থ ইয়ারে আমি কিন্তু ওনার লেকচার ছাড়া আসলে বাইরে খুব বেশি কিছু পড়িনি। এবং পোস্ট গ্রাজুয়েশন এসেও কিন্তু আমি যখন প্রথমবার মেডিসিনে দিয়েছিলাম শখ করে, তো সেই সময় কিন্তু আমি অ্যাকচুয়ালি শামসুজ্জামান স্যারের লেকচার করছিলাম। তো অ্যাকচুয়ালি স্যার খুব ভালো পড়াইলেও বা অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক মজার একটা জিনিস হলেও আহ, এইটা কিন্তু একটা বিষয় আমাদের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় মনে রাখতে হবে, যে এখানে কিন্তু আমাদের জিনিসটা ঠিক মজার টপিক হিসেবে পরীক্ষায় আসে না। বা অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে মেকানিজম হিসেবে কিন্তু এটা পরীক্ষায় আসে না, যে আপনার আমি কিন্তু এটা পড়তাম এইভাবে যে একটা সেল থেকে এই জিনিসটা রিলিজ হলো, রিলিজ হওয়ার পর সে এই সেলের উপর কাজ করলো, তারপর এখানে এরকম একটা অ্যান্টিজেন এইভাবে প্রেজেন্ট হলো, প্রেজেন্ট হওয়ার সময় এইটার সাথে ওটা বাইট করলো, এইভাবে করে আমি কিন্তু খুব সুন্দর করে ইমিউনোলজিটা করছিলাম। তো আসলে পরে দেখলাম যে আসলে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় কিন্তু এমসিকিউ বেস বেস এখানে কিন্তু আপনার মেকানিজম বা কিসের পর কি হচ্ছে, এইটার পর এটা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে না। আমাদের ইমিউনোলজি থেকে যেটা লাগে সেটা হচ্ছে স্পেশালি আমাদের ফিজিক্যাল মেডিসিনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পয়েন্ট ভিত্তিক যে জিনিসগুলো এগুলো লাগে। যেমন আপনি বলতে পারেন যে ইন্টারলেউকিন 1 কোন কোন সেল থেকে হইতেছে, এই টাইপের মানে আপনাকে 3টা পয়েন্ট দেওয়া যায় বা 4টা পয়েন্ট দেওয়া যায় এর বা 5টা পয়েন্ট দেওয়া যায়, এরকম একটা জিনিস থেকে কোশ্চেনটা হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার মেকানিজম বা এটার পর কি হচ্ছে কি হবে না হবে এরকম কোনো কোশ্চেন বা বেসিক যেটা আমরা বলে থাকি এই রিলেটেড কোনো কোশ্চেন কিন্তু হবে। সো আমি আজকে এখানে আপনাদেরকে রিহ্যাবিট থেকে কিছু জিনিস দেখাবো, এবং ম্যাট্রিক্স এর যে ইমিউনোলজির বইটা আছে এখান থেকে কিছু জিনিস দেখাবো। ম্যাট্রিক্স থেকে কিন্তু আমি আপনাদের বায়োস্ট্যাটের কিছু ছবি দিয়েছিলাম, ওগুলো পড়তে হবে সামারি হিসেবে। ইমিউনোলজির কিছু জিনিস পড়তে হবে। তো আমি কোনোটারই মেকানিজমে যাব না আজকে, অনেকগুলা ছবি কিন্তু কোনোটাই আমি বুঝাইতে যাব না, কারণ এগুলা অ্যাকচুয়ালি আমি ইমিউনোলজি কিন্তু ফোর্থ ইয়ারের একটা কোর্সও নিয়েছিলাম একটা কোচিংয়ে। তো অ্যাকচুয়ালি এটা অনেক কিছু বোঝানোর জিনিস আছে, বাট আমাদের এই এমসিকিউ এসবিআই বেস পরীক্ষা এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছু নাই। যদি কিছু থাকে হালকা পাতলা করে বুঝাই দেবো, সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে মূলত আমি আজকে দাগায় দেবো যে কোন কোন পয়েন্ট গুলো আপনাদের করতে হবে, এতে করে আপনাদেরও টাইম বাঁচবে এবং আমিও স্পেসিফিক্যালি জিনিসগুলো শেষ করতে পারবো। মেকানিজমে কি আমি আসলে মানে আপনাদেরকে বার্ডেন করতে চাই না, কারণ এগুলো আমাদের এমসিকিউ বেস পরীক্ষা আসবে। সো আমরা শুরুতে রিহ্যাবিট থেকে একটু দাগায় নিই। রিহ্যাবিটের মধ্যে আমাদের আচ্ছা, রিহ্যাব এইডের মধ্যে আমাদের হচ্ছে স্পেসিফিক এই পয়েন্টগুলো আপনাদেরকে ভালো করে করতে হবে, যেগুলো আমি আগে দিব। আর ভালো কথা, লাস্টে আপনাদেরকে প্যাথোলজি, টোটাল প্যাথোলজি মানে একদম পিন পয়েন্ট কিছু জিনিস যেগুলো আমাদের কনফিউশন হয় সেগুলো আমি একটা পেজের মধ্যে আপনাদের দেখাইছি, সেটা দেখাই দেবো। ওইটা অ্যাকচুয়ালি আপনাদের টোটাল পড়া গোছানোর সময় আপনাদের আবার দিব। যাই হোক, তো এখানে আপনাদের টাকা হতে হবে সেলস অফ ইননেটিভ ইমিউনিটি, আপনাকে অবশ্যই এটা করতে হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং সেক্রেটেড মলিকিউলস অফ ইননেট ইমিউনিটি এগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে, এগুলো আপনাকে করতে হবে খুব সুন্দর করে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস দেখেন, আপনার ম্যাক্রোফেজ, এইটা যদিও ইননেট ইমিউনিটির সেল, বাট ইট অলসো অ্যাক্টিভেটস অ্যাকোয়ার্ড ইমিউন রেসপন্স। কারণ ম্যাক্রোফেজ কিন্তু একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সে আমাদের টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে ওই জিনিসটাকে কিন্তু আমাদের অ্যাক্টিভেট করার মাধ্যমে টি সেল ভিত্তিক যে ইমিউন রেসপন্সটা অর্থাৎ সেল মেডিয়েটেড ইমিউনিটি, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা কিন্তু সে অ্যাক্টিভেট করতে পারে। সুতরাং ম্যাক্রোফেজ কিন্তু ইননেট এবং অ্যাকোয়ার্ড দুইটারই পার্ট, এবং ম্যাক্রোফেজকে অ্যাকচুয়ালি ইননেট এবং অ্যাকোয়ার্ডের সংযোগস্থল বলা হয়। হ্যাঁ, যেমন ভাইরাসকে জড় এবং জীবের সংযোগস্থল বলা হয়, সেরকম ম্যাক্রোফেজকে ইননেট এবং অ্যাকোয়ার্ডের সংযোগস্থল বলা হয়। তো এখানে সবগুলো আপনাকে পড়তে হবে, কোন কোন সেল ইননেট ইমিউনিটিতে থাকে এবং কোন কোন মলিকিউলস ইননেট ইমিউনিটিতে থাকে, কমপ্লিমেন্ট সাইটোকাইন। ঠিক আছে, এটা আপনাকে পড়তে হবে খুব সুন্দর। আচ্ছা, এই টাইপের জিনিসগুলো আমরা কিন্তু আজকে দাগাই দেবো। আচ্ছা, সেলস অফ ইননেট আপনারা দেখেন এখানে আবার আমি লিখছিলাম, ঠিক আছে, একই জিনিস কিন্তু। আর ম্যাক্রোফেজের সাথে এখানে ব্র্যাকেটে গুড ডেনড্রাইটিক সেল লিখছি, একই ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল কিন্তু কাছাকাছি।
আর মাছ সেল, বেসোফিল, ইওসিনোফিল, এনকে সেল সবাই। আর কমপ্লিমেন্ট, এটা আমি বলছি, কমপ্লিমেন্ট কিন্তু ইননেট ইমিউনিটি পার্ট। আর সেলস অফ অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স, দেখেন ম্যাক্রোফেজ এখানে আছে, কারণ ম্যাক্রোফেজ আমি বলছিলাম যেটা অ্যান্টিজেন প্রেজেন্ট করে, দ্যাট ইজ অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে অ্যাক্টিভেট করে। সো এটা কিন্তু ইননেট এবং অ্যাকোয়ার্ডের একটা জাংশন। টি সেল, বি সেল, টি সেলের মধ্যে আপনার হেল্পার এবং সাইটোটক্সিক দুইটা এবং প্লাজমা সেল। আর অ্যান্টিবডি কিন্তু অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স রাখতে পারে। আচ্ছা, আর ইমিউনোলজি থেকে আপনাকে পার্থক্যগুলো করতে হবে, কারণ পার্থক্যগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, ট্রু ফলস। সেখানে ইননেট এবং অ্যাকোয়ার্ডের পার্থক্য আপনাকে দেখানো হয়েছে। ইননেটটা আপনার নন স্পেসিফিক এবং এটা উইদিন মিনিটসে কাজ করে, কিন্তু এদের কোনো মেমোরি থাকে না। ঠিক আছে, বাট অ্যাডাপটিভ ইমিউন রেসপন্স কিন্তু স্পেসিফিক। যেমন আপনি কোভিড এর এগেইনস্টে ভ্যাকসিন নিচ্ছেন, মানে আপনার কোভিড এর এগেইনস্টেই ইমিউনিটি তৈরি হবে। আচ্ছা, এবং এটা সেভারাল ডেজ লাগে এটা ইমিউনিটি তৈরি হতে, এবং এটা কিন্তু একটা মেমোরি থাকে, এটা কিন্তু আমরা জানি যে ভ্যাকসিন দিলে বা একটা ডিজিজ হলে কিন্তু একটা মেমোরি থাকে। আচ্ছা, সো তারপরে আমরা আসি ডিফারেন্স বিটুইন ইননেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এই টাইপের বহু বহু চার্ট আপনি পাবেন, আপনি রিহ্যাবিটও পাবেন, ম্যাট্রিক্সও পাবেন। সো এইগুলা হচ্ছে আমাদেরকে সবগুলাই তথ্য হিসেবে পড়তে হবে। এখানে তো আমাদের রিটেন লাগবে না বা ভাইবার জন্য মেকানিজম বলতে হবে না, জাস্ট তথ্য হিসেবে আপনি জিনিসগুলো পড়বেন। ইননেট কিন্তু ফ্রম বার্থ থাকে, নন স্পেসিফিক, এবং এটা হচ্ছে ইনিশিয়াল ইমিউন রেসপন্স। এটার কোনো মেমোরি থাকে না, এটা ভার্টিব্রেটস নন ভার্টিব্রেটস সবার থাকে। এটা কিন্তু মেকানিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। এবং সরি, মেকানিক্যাল ব্যারিয়ার গুলো কিন্তু ইননেট ইমিউনিটি, যেমন স্কিন সেলস কি কি আছে এটা আপনাকে দেখতে হবে এখান থেকে। ওই একই জিনিসগুলো এখানে লেখা। আর সিক্রেটেড মলিকুলস কি কি আছে, ঠিক আছে, এটা বলতে হবে। কমপ্লিমেন্টারি বলতে বলতে অল্টারনেট এবং আপনার হচ্ছে যে মান্নান বাইন্ডিং লেকটিন পাথওয়ে, যেটা এই দুটো হচ্ছে মূলত ইননেট ইমিউনিটির পার্ট। আর ক্লাসিক্যাল কমপ্লিমেন্টটা কিন্তু মূলত অ্যাকোয়ার্ড ইমিউনিটির পার্ট। ঠিক আছে। আচ্ছা, অ্যাকশনের জন্য এটা র্যাপিড একটা অ্যাকশন করে, মিনিটের মধ্যে অ্যাকশন করে। আচ্ছা, অ্যাকোয়ার্ড ইমিউনিটি এটা হচ্ছে আপনার বার্থের পর স্পেসিফিক অর্গানিজম দিয়ে যখন এক্সপোজার হয় তখন হবে। এই জন্য এটা স্পেসিফিক, এবং এটা প্রাইমারি সেকেন্ডারি আলাদা আলাদা ইমিউন রেসপন্স আছে। তারপর এটা হচ্ছে আপনার মেমোরি তৈরি হয়, এবং এটা অনলি ভার্টিব্রেটদের থাকে। এটা কিন্তু মেকানিক্যাল ব্যারিয়ার যেটা, এটা স্কিন বা মিউকাস মেমব্রেন, এটা কিন্তু ইননেটের পার্ট, এটা অ্যাকোয়ার্ডের পার্ট না। বা কোনো ইনফেকশন আসার পর আপনার স্পেসিফিক স্কিন তৈরি হয় তাতে। আচ্ছা, সেলস ইনভলভ কি কি আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে। ইউসিনোফিল আর এই নিচের তিনটা বাদ দেন, কারণ এগুলা হ্যাঁ বিভিন্ন রকম মেকানিজম আমরা চিন্তা করলে এগুলো অ্যাকোয়ার্ডের পার্ট হইতে পারে, কিন্তু আমাদের এখন এমসিকিউ বেসড জন্য একটু মানে রসলি পড়তে হবে জিনিসটা। ঠিক আছে, যেন আমি ট্রু ফলস দাগাইতে পারি। আচ্ছা, বি সেল, টি সেল, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, ঠিক আছে, সেক্রেটরি মধ্যে অ্যান্টিবডি, সাইটোকাইন, কমপ্লিমেন্টারি, ক্লাসিক্যাল পার্ট। ঠিক আছে, এই যেগুলো কিন্তু পড়তে হবে, যেগুলো আপনাদের বলে দিচ্ছে এগুলো রিহ্যাবের থেকে দাগাই দিবেন। আর যাতে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স আমি দাগাই দেবো। আচ্ছা, এরপরে এখানে হচ্ছে হিউমারাল ইমিউনিটি। হিউমারাল ইমিউনিটির মধ্যে দেখেন কি কি আছে। এরা হচ্ছে মূলত এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়ার জন্য, কারণ অ্যান্টিবডি কিন্তু সেলের মধ্যে প্রবেশ করতে পারবে না, এটা এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়ার জন্য দরকার। এবং টক্সিন নিউট্রালাইজেশনের জন্য দরকার। এর সাথে সাথে হাইপার অ্যাক্টিভ ড্রাগ রিজেকশনের জন্য কিন্তু আপনার হিউমারাল ইমিউনিটি দরকার। এবং হিউমারাল ইমিউনিটি তাহলে কিন্তু মেইনলি ব্যাকটেরিয়াল ইমিউনিটি সাপ্লাই দেয়, মানে আপনার ব্যাকটেরিয়ার এগেইনস্ট, এক্সট্রা সেলুলার ব্যাকটেরিয়ার এগেইনস্ট আপনাকে ইমিউনিটি দেয়, তাদের টক্সিনের এগেইনস্ট। আচ্ছা, আর সেলস ইনভলভড ইন হিউমারাল ইমিউনিটি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখেন, সেলস ইনভলভড ইন হিউমারাল ইমিউনিটি আপনার মোটামুটি যদি টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন হয়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ম্যাক্রোফেজ লাগবে। তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভিটির একটা বি সেল লাগবে, হেল্পার টি সেল। ম্যাক্রোফেজটা হেল্পার টি সেলের কাছে দিবে আপনার অ্যান্টিজেনটাকে, এরপর ওই অ্যান্টিজেনটা হচ্ছে বি লিম্ফোসাইটকে অ্যাক্টিভ করবে। ঠিক আছে। আর টি ইন্ডিপেন্ডেন্ট যারা, এরা সরাসরি অনলি বি লিম্ফোসাইটের মাধ্যমে হয়, কারণ বি লিম্ফোসাইট নিজেই অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে, নিজেই অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, এখানে আপনার ম্যাক্রোফেজ অন্য অ্যান্টিজেন প্রেজেন্টেশনের দরকার নেই, এবং হেল্পার টি সেলের দরকার নেই। ঠিক আছে। আর সেল মেডিকেল ইমিউনিটি, এটা হচ্ছে মূলত ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের জন্য দায়ী, যেমন ভাইরাস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, এরা প্রোটোজোয়া, ফাঙ্গাস, টিউমার, ট্রান্সপ্লান্টেশন, এদের সাথে। সেলস ইনভলভ কি কি আমাদের, ম্যাক্রোফেজ, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। ঠিক আছে, টি সেল হচ্ছে মূলত আপনার সেল মেডিয়েটেড, আর ইয়ে হচ্ছে আপনার অ্যান্টিবডি মেডিয়েটেড, যে আমাদের কি বলে ওটাকে, বি সেল। আচ্ছা, সো আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি। আপনি কিন্তু প্রত্যেকটা টাইপের ইমিউনিটি, আপনি মনে করেন ইনহেরেন্ট, অ্যাকোয়ার্ড, তারপর হচ্ছে আপনার অ্যাক্টিভ প্যাসিভ বলে, এই টাইপের সবগুলোর কিন্তু আপনাকে পার্থক্য করতে হবে। সো অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে বা সেল মিডিয়েটেড সবগুলো। অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যেখানে আপনার বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। ঠিক আছে। এটা হচ্ছে একটু সময় বেশি এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা লং ডিউরেশন, অর্থাৎ খেটে খায় যেহেতু, তার অনেকদিন এটা মেমোরি থাকে।
কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটু স্লো আছে। অ্যাক্টিভ হচ্ছে অ্যান্টিবডি টি সেল দুইটা দিয়ে হয়, প্যাসিভ অনলি অ্যান্টিবডি দিয়ে হয়, এবং এটা কিন্তু ইমিডিয়েট অ্যাভেলেবিলিটির সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা অল্প কিছুদিনের মধ্যেই হয়েছে, যেমন প্লাজমা, কিংবা যেমন হচ্ছে কোভিড এর ক্ষেত্রে প্লাজমা থেরাপি, এটা অল্প কিছুদিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি অলসো নোন অ্যাজ কমিউনিটি ইমিউনিটি। এটা হচ্ছে মূলত একজন, মানে আপনি মনে করেন আপনার একটা কমিউনিটিতে যদি 10 জন মেম্বার থাকে, এদের মধ্যে 9 জন যদি ইমিউন হয়, তাহলে বাকি একজনের মধ্যে ডিজিজটা ছড়ায় না। কারণ ওই ডিজিজ ছড়াতে গেলে কিন্তু অন্য একজনের মাধ্যমে ট্রান্সমিট হয়ে আসতে হবে। সো ওই একজনের মধ্যে সাধারণত ডিজিজটা ছড়ায় না, যদি না সে নিজে অন্য কোথাও থেকে ডিজিজটা নিয়ে আসে, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি। এবং হার্ড ইমিউনিটির জন্য অ্যাকচুয়ালি ভ্যাকসিন মাস্ট প্রিভেন্ট ট্রান্সমিশন অফ দ্য ভাইরাস অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভেন্ট ডিজিজ। ঠিক আছে, এইটা একটু মনে রাখতে হবে। আর রিগার্ডেড সাফিসিয়েন্ট টু প্রোটেক্ট আনইমিউনাইজড ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এবং মোটামুটি 90% যদি আমরা ইমিউন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মোটামুটি ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে ভ্যাকসিন। ভ্যাকসিনের মধ্যে লাইভ ভ্যাকসিন কিল ভ্যাকসিনের পার্থক্য করবেন। সাধারণত লাইভ ভ্যাকসিন লঙ্গার ইমিউনিটি দেয়, এবং এটার হচ্ছে ইফেক্টিভনেসটা হচ্ছে গ্রেটার লাইভ ভ্যাকসিন। তারপরে হচ্ছে আপনার এখানে মূলত আইজি এবং আইজিজি দুটা হচ্ছে লাইভ ভ্যাকসিন তৈরি হয়, আইজিজি হচ্ছে শুধু কিল ভ্যাকসিন তৈরি হয়। সেল মেডিয়েটেড ইমিউনিটি প্রোডিউস লাইভে, কিন্তু কিল্ডে এটা উইকলি হয় বা অনেক সময় হয় না। আচ্ছা, ইন্টারাপশন অফ ট্রান্সমিশন, সাধারণত লাইভ ভ্যাকসিন ট্রান্সমিশন প্রিভেন্ট করে, কিলটা করে না। আর ভিরুলেন্স রিভার্সাল করতে পারে আপনার কিল্ডে। আর স্টেবিলিটি রুম টেম্পারেচার কিল্ডের হাই, লাইভের ক্ষেত্রে কম। আর ইপটা ভ্যাকসিন কি ঠিক আছে। তাহলে এই পার্থক্যটা পড়তে হবে, লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিনের পার্থক্য। লাইভ ভ্যাকসিন সব দিক থেকে ভালো, কিন্তু এটা হচ্ছে আপনার মানে ভিরুলেন্স হওয়ার চান্স এখানে বেশি থাকে আমার লাইফে। আর হচ্ছে আপনার রুম টেম্পারেচার স্টেবিলিটি, এইটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, সো ইপিআই ইমিউনাইজেশন বাংলাদেশে এটা আমাদের দরকার নেই, তবে এটা লাগবে এখানে আপনার কোন কোনগুলো, কিল ব্যাকটেরিয়াল ভ্যাকসিন, কিল ভাইরাস ভ্যাকসিন, লাইভ ভাইরাস, লাইভ ব্যাকটেরিয়া, এগুলো লাগবে। কিল ব্যাকটেরিয়াল ভ্যাকসিন হচ্ছে সিআর, কক্সিয়েলা, কলেরা, প্লেগ, পারটোসিস, রিকেটস। আর কিল ভাইরাস হচ্ছে রাজি, এটা দিয়ে মনে রাখবেন। আর লাইভ ভাইরাস ভ্যাকসিন কি কি আছে এটা একটু দেখবেন। লাইভ ব্যাকটেরিয়াল ভ্যাকসিন কি কি আছে দেখবেন, এটা বুঝতে করতে হবে, কারণ আমি বুঝতে পারছি না পাইনি। আর টক্সের ভ্যাকসিনের মধ্যে কি কি, এরপর হচ্ছে আচ্ছা, তো এখানে আপনাকে কিন্তু প্রত্যেকটা ভ্যাকসিনের কিল ব্যাকটেরিয়াল কারা, কিল ভাইরাস কারা, লাইভ ভাইরাস কারা, লাইভ ব্যাকটেরিয়াল কারা, টক্সাইড ভ্যাকসিন কারা, টিটেনাস টক্সাইড, ডিফারেন্ট টক্সাইড, রিকম্বিনেন্ট যেটা, এটা হচ্ছে বিভিন্ন ধরনের জেনেটিক ম্যাটেরিয়াল মিলে যখন আমরা একটা রেগুলেশন বলা হয় রিকম্বিনেন্ট ভ্যাকসিন, সেখানে হচ্ছে এইচপিভি, এইচপিভি, ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, তো তাহলে আমাদের এখান থেকে কিন্তু সবগুলোই লাগবে, হ্যাঁ, কিল ব্যাকটেরিয়াল সিআরপি, সিপিআর, কিল ভাইরাস হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, এবার করে সবগুলো লাগবে, লাইভ ব্যাকটেরিয়াল, লাইভ ভাইরাস অবশ্যই লাগবে। আচ্ছা, তো আমরা এখানে আসি, এখানের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে একটা ফ্লো চার্ট দেখানো হয়েছে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটা নেইভ টি সেলের কাছে প্রেজেন্ট করতেছে, এবং সেখান থেকে আপনার হেলপার টি সেল, সাইটোক্সিক টি সেল, হ্যাঁ, এই সকল দিকে যাচ্ছে। টিএইচ 1, টিএইচ 2 এবং টিএইচ 17, এই তিনটা হচ্ছে। টিএইচ 1 হচ্ছে মূলত আপনার ইন্টারফেরন গামা এবং ইন্টারলিউকিন 2, এই দুটো তৈরি করে। এবং তার সাথে সাথে এখানে হচ্ছে আপনার ইন্ট্রাসেলুলার মাইক্রোবস হিসেবে এটা লাগে। আচ্ছা,
নাম্বার এখানে হচ্ছে আপনার ইন্টারলিউকিন 4, 5, 13, 14 স্টিমুলেশন অফ আইজি করতে এটা সাহায্য করে। আহ, আচ্ছা, ব্যাটের প্যারাসাইটোসিস হতে পারে। আচ্ছা, আর TH17 যেটা, এটা হচ্ছে মূলত ইন্টারলিউকিন 17 স্টুডিজ করে করতে হবে। এটা হচ্ছে এইভাবে করে আমি জিনিসগুলো করবো। আহ, আচ্ছা, তাহলে এখানে প্রথমত হচ্ছে আমাদের TH1 সেল, TH2 সেল এবং TH7 সেল। TH1 সেল হচ্ছে আমাদের মূলত এটা হলো গামা ইন্টারলিউকিন 2 এই জিনিসগুলো তৈরি করে। ঠিক আছে, TH2 যেটা হচ্ছে আপনার অ্যান্টিবডি তৈরি করে, এখান থেকে ইন্টারলিউকিন 4, 5, ইন্টারলিউকিন 13, ইন্টারলিউকিন 17, 22 TGF আলফা। সো এগুলা হচ্ছে আপনার ইন্টারলিউকিন যেগুলা, এগুলা কিন্তু আপনার মোটামুটি আহ, আচ্ছা। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখান থেকে ফ্লো চার্টটা, এবং এই ফ্লো চার্টটা কিন্তু আমাদের পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যার জন্য এটা আমি সময় নিয়ে আপনাদের দেখলাম যেন পুরোটা করতে হবে। আচ্ছা, TH17 কিন্তু মূলত এক্সট্রা সেলুলারের জন্য, অর্থাৎ গ্লুকোজ। আর TH1 হচ্ছে মূলত ইন্ট্রাসেলুলার বা নরমাল যেটা একটা। তো তাহলে এই ফ্লোচার্টটা কিন্তু লাগবে। এখানে বলা হচ্ছে যে the cytokines produce result that cytokines that induced this subject in physical was treatments against এগুলো আমাদের এখানে লাগবে। আচ্ছা, সো এইটা তাহলে আপনাদের অনেকক্ষণ ধরে আমি দেখে লিখে দিলাম যাতে করে আপনারা জিনিসটা একটু আত্মস্থ করতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, ইন্ট্রাসেলুলার হচ্ছে আমাদের সাইটোক্সিক এবং এক্সট্রাসেলুলার হচ্ছে মূলত মিউকোসেলুলার মধ্যে চাপ। এখান থেকে আপনাকে পড়তে হবে কোন জায়গা থেকে কোন সাইটোকাইন রিলিজ হচ্ছে। এবং সো আমরা তাহলে ফ্লো চার্টটা পড়লাম, এবং এর মধ্যে কিন্তু আপনার সাইটোক্সিক বা TH1 এটা কিন্তু ইন্টারসেলুলার, আবার TH17 এক্সট্রাসেলুলার। ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার ব্যাপারটা খুব ভালো। যেটা বলছিলাম, মাঝখানে আমার ডিস্টার্ব হয়ে গেছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আপনার TH1, TH2 এবং TH17 এই তিনটা সেলের কথা বলা হয়েছে। অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এদের কাছে আমাদের অ্যান্টিজেন রিপ্রেজেন্ট। সো এখানে TH1 হচ্ছে ইন্টারফেরন গামা এবং ইন্টারলেউকিন 2 এই দুইটা রিলিজ করে। TH2 হচ্ছে ইন্টারলেউকিন 4, 5 এগুলো রিলিজ করে। TH17 হচ্ছে ইন্টারলেউকিন 7 এবং ইন্টারলেউকিন 2 রিলিজ করে। আচ্ছা, এইটা আপনার বেশি ইম্পর্টেন্ট যে কোন কোন সাইটোকাইন কোন টিএইচ সেল থেকে, অর্থাৎ হেল্পার টি সেল থেকে রিলিজ হয়। আচ্ছা, আহ, এটা হচ্ছে মূলত ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন করে। TH1 বা TH2 হচ্ছে আইজি তৈরি করে, এবং TH17 হচ্ছে আপনার মিউকোসাল ইমিউনিটি। ইন্ট্রাসেলুলার মাইক্রোবের জন্য মূলত TH1 টা কাজ করে। TH2 হচ্ছে মূলত হেলমিনথিক প্যারাসাইটিক এবং অ্যালার্জির জন্য কাজ করে। TH17 হচ্ছে এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া ফাঙ্গাসের জন্য কাজ করে, মিউকোসাল ইমিউনিটি। ঠিক আছে, তো আমরা তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কোনটা ইন্ট্রাসেলুলার, কোনটা এক্সট্রাসেলুলার এবং কোনটার সাইটোকাইন প্রোডিউস হয়। এরপর আমরা আসি হচ্ছে আপনার ম্যাক্রোফেজ কোন জায়গায় কি নামে পরিচিত, এটা পরীক্ষায় একটা আসতে পারে। লাংসের মধ্যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, সিএনএস এর মাইক্রোগ্লিয়াল সেল, কিডনির মধ্যে হচ্ছে আপনার মেসেঞ্জিয়াল সেল, স্প্লিনের মধ্যে হচ্ছে আপনার রেড পাল্প, তারপর লিম্ফের মধ্যে, লিম্ফ নোডের মধ্যে এটা জাস্ট রেসিডেন্ট বা সার্কুলেটরি ম্যাক্রোফেজ, তারপরে হচ্ছে বোনের মধ্যে অস্ট্রোপ্লাস্ট এবং টিস্যুর মধ্যে হিস্টিওসাইট। আচ্ছা,
আজান দিচ্ছে, আমরা মনে হয় একটু pause করে আবার আসি। আমরা আবার শুরু করি। ফ্যাক্টর সেক্রেটেড ফ্রম ম্যাক্রোফেজ। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের ফ্যাগোসাইটিক এবং পিনোসাইটিক দুই ধরনের কাজে কিন্তু ম্যাক্রোফেজের কাজ আছে। কি কি রিলিজ করে এই টোটাল চার্ট আপনাকে একটু মনে রাখতে হবে যতটুকু সম্ভব। ইন্টারলেউকিন স্পেশালি কোনগুলো রিলিজ করে, ইন্টারলেউকিন 17 থেকে শুরু করে আপনার এগুলো সবগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমি কিন্তু আগেই বলছি যে আজকের ক্লাসটা খুব মজার একটা ক্লাস, কিন্তু আসলে আমাদের জন্য এটা মানে ওইভাবে উপযোগী না। তো সেই জন্য আমি জাস্ট আপনাদের টাকা দেবো, যতটুকু বোঝানো সম্ভব ততটুকু একটুখানি বোঝানোর চেষ্টা করবো, এবং আপনাদের সময় নষ্ট না হয়। কারণ আপনাদেরও অনেক পড়া আছে আমি জানি, এবং আমারও দেখা যাচ্ছে যে এইদিকে যদি আমি পড়াইতে পারতাম আমার খুব ভালো লাগতো, কিন্তু আসলে এত কিছু আপনাদের পড়াইতে গেলে আপনাদের পারেন। যাই হোক, আমরা জাস্ট দাগাই নেই যেগুলো আমাদের লাগবে। সো টি লিম্ফোসাইটের সারফেস রিসেপ্টর কি কি আছে এটা আমাদের লাগবে। হ্যাঁ, অ্যান্টিজেনের জন্য এখানে টি সেল রিসেপ্টর থাকবে, এবং রিসেপ্টর ফর শিপ আরবিসি এটা থাকবে, রেগুলেটর অফ অ্যান্টিবডি সিনথেসিস। টি লিম্ফোসাইট কিন্তু রেগুলেটর অফ অ্যান্টিবডি সিনথেসিস। আচ্ছা, এরপর এখানে আপনার TH1 TH2 TH17 এখান থেকে সিগনেচার সাইটোকাইন কোডটা এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে। TH1 এর হচ্ছে গামা ইন্টারফেরন, TH2 এর হচ্ছে ইন্টারলুকিন 4, এবং TH17 হচ্ছে ইন্টারলুকিন 7। মেইন ফাংশন কি? মেইন ফাংশন হচ্ছে অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ টু কিল ইন্ট্রাসেলুলার ম্যাক্রোফেজ, ইন্ট্রাসেলুলার। হ্যাঁ, আচ্ছা, তার সাথে আরো কি আছে একটু দেখবেন। গামা ইন্টারফেরনের মাধ্যমে এটা করে, এবং তারপর টি সেল নিজেকে নিজে অ্যাক্টিভেট করে, পাশাপাশি অন্যান্য সেলকে অ্যাক্টিভেট করে ইন্টারলুকিন 2 এর মাধ্যমে। আর ইন্টারলুকিন 4 হচ্ছে TH2 সেলের মাধ্যমে রিলিজ হয়, এবং সেটা হচ্ছে মূলত ক্লাস সুইচিং এর জন্য হেল্প করে, ইমিউনোগ্লোবুলিন তৈরি করার জন্য ইন্টারলুকিন 4 এর মাধ্যমে। এছাড়া ইন্টারলুকিন 4 এবং 5 এর মাধ্যমে বি সেলকে অ্যাক্টিভেট করে প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন তৈরি করতে। ইন্টারলুকিন 17 হচ্ছে এরা মূলত নিউট্রোফিলকে তাদের সাইট অফ ইনফেকশন নিয়ে আসে, এবং এটা কিন্তু মিউকোজা লেভেল। ঠিক আছে, এই চার্ট রিলেটেড যেগুলো আছে এগুলো আমাদের পড়তে হবে, কারণ এখান থেকে টুকিটাকি এমসিকিউ আসে। মেজর ফাংশন অফ টি সেল বি সেল এটা করতে হবে। টি সেল ফাংশন হচ্ছে এটা টিউবারকুলোসিস, ফাঙ্গাই, তারপর ভাইরাস, এগুলোর ক্ষেত্রে কাজে লাগে। আর অ্যালার্জির ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেমন পয়জন ওক অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে। গ্রাফট এবং টিউমার রিজেকশনের কাজে লাগে, রেগুলেশন অফ অ্যান্টিবডি রেসপন্সের কাজে লাগে। অ্যান্টিবডি তৈরির যে রেগুলার সেটা কিন্তু টি সেল করে থাকে। আচ্ছা, আর অ্যান্টিবডি মেডিকেটটা হচ্ছে ব্যাকটেরিয়া, নিউট্রালাইজিং টক্সিন, ভাইরাস, এগুলো মূলত ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজে লাগে। অ্যালার্জি, হাইপার সেন্সিটিভিটি কাজে লাগে মূলত টাইপ 1 এর ক্ষেত্রে। অটোইমিউনিটিতে কাজে লাগে, এবং ইমিউনোগ্লোবুলিন সিনথেসিসে কাজে লাগে। এটা জাস্ট আপনার একটু একটা আইডিয়া থাকলে আপনি এমনি এটা অ্যান্সার করতে পারবেন। ইমিউনোলজির বিষয়টা কি? এটা হচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি অ্যাকচুয়ালি ওভারঅল পড়তাম দেখে ইমিউনোলজির ক্ষেত্রে কিন্তু একটা আমার মানে ইনসাইট তৈরি হয়েছিল, যার জন্য কিন্তু আমি এটা না পড়েও মোটামুটি একটা অ্যান্সার করতে পারতাম। হ্যাঁ, তো এই ইনসাইটটা তৈরি করা ইম্পর্টেন্ট। আপনারা যারা হয়তো সামনে পরীক্ষা দিবেন বা আপনাদের আরো পড়ার প্ল্যান আছে, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো যে প্রত্যেকটা টপিক আপনি যদি ইনসাইট সহ পড়তে পারেন, স্পেশালি ইমিউনোলজি, নিউরোলজি, এই টাইপের টপিক গুলো, তাহলে দেখবেন যে এটা থেকে আপনার যেই ধরনেরই কোশ্চেন আসুক আপনি অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে কি চাচ্ছে কোশ্চেন, এবং কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে। তারপর আপাতত আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন, কারণ এখানে আফটার অল এখানে এমসিকিউ এসবে, সুতরাং এখানে অবশ্যই আপনাকে কিছু না কিছু এখানে মনে রাখতেই হবে। So, এগুলা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটির কাজ, আর এগুলো হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটির কাজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আর গ্রাফট রিজেকশনের মধ্যে কিন্তু সাধারণত আপনার শুধুমাত্র হাইপার অ্যাকিউট যে গ্রাফট রিজেকশন সেটা অ্যান্টিবডি মেডিয়েটেড, সবগুলাই কিন্তু বাকিগুলো সেল মেডিয়েটেড। আবার হাইপার সেন্সিটিভিটি সবগুলাই কিন্তু অ্যান্টিবডি মেডিয়েটেড, আপনার শুধুমাত্র হচ্ছে টাইপ 4টা হচ্ছে সেল মেডিয়েটেড। হ্যাঁ, সো এইভাবে করে কিন্তু জিনিসগুলো একটু মনে রাখতে পারেন। তার সাথে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া বা এক্সট্রাসেলুলারের জন্য অ্যান্টিবডি মেডিকেটেড, আর ইন্ট্রাসেলুলারের জন্য সেল বডি মেডিকেটেড। এইভাবে করে আপনাকে ওভারঅল আমি যদি তাহলে সেল মেডিকেটেড হচ্ছে ইন্ট্রাসেলুলার, আর অ্যান্টিবডি হচ্ছে এক্সট্রাসেলুলার। সেল মেডিকেটেড হচ্ছে আপনার শুধুমাত্র টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি, অ্যান্টিবডি মেডিকেটেড হচ্ছে বাকি হাইপার সেন্সিটিভিটি। সেল মেডিকেটেড হচ্ছে সমস্ত গ্রাফট রিজেকশন, আর অ্যান্টিবডি মেডিকেটেড হচ্ছে শুধুমাত্র হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন। আচ্ছা, এবার আমরা আসি যে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ন্যাচারাল কিলার্স। তার আগে হচ্ছে আপনার ন্যাচারাল কিলার্স এর সারফেস মার্কার কি আছে এটা একটু জানতে হবে। অ্যাবসেন্স অফ CD3, প্রেজেন্স অফ CD16 এন্ড CD56, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন ক্রাইটেরিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। CD3 কিন্তু মূলত CD4 প্লাস CD8 প্লাস সবগুলোর ক্ষেত্রেই থাকে, কিন্তু বি সেলের উপর থাকে না। তাহলে CD3 হচ্ছে আপনার এনকে সেল এবং টি সেলের একটা মার্কার। এদের মধ্যে যদি আপনার টি সেল হয় সেক্ষেত্রে এখানে টি সেল রিসেপ্টর থাকবে, আর এনকে সেল হলে এখানে CD6, CD56 এগুলো থাকবে। বি সেল হলে এগুলো কোনোটাই থাকবে না। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট ফিচার এগুলো আপনাকে একটু পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে কি কি ফিচার আছে এনকে সেলে। এবং এনকে সেলের ক্ষেত্রে কিন্তু থাইমাস দরকার হয় না, এরকম রাখতে হবে। আর এনকে সেলের উপর আপনার টি সেল রিসেপ্টর বা CD3 প্রোটিন এগুলো কিন্তু সাধারণত থাকে না। আচ্ছা,
সিরিজে কিন্তু তখন এন্টি সেল থাকে না, আমি কিন্তু ভুল বলছিলাম, সিরিজে এন্টি সেল থাকে। আচ্ছা, আহ, তাহলে টি সেলে অনেক কিছু থাকে সিরিজ সহ, কিন্তু ন্যাচারাল কিলার সেলে সিরিজ থাকে না, আবার টি সেলে কোনোটাই থাকে না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নট এনহ্যান্স বাই প্রায়র এক্সপোজার, মানে এখানে কোনো মেমোরি তৈরি হয় না, এগুলো মনে রাখতে হবে। ফাংশন কি কি এটাও করতে হবে, ভাইরাস ইনফেক্টেড সেল, ক্যান্সার সেল, এগুলোতে মনে রাখতে হবে। এবং নন স্পেসিফিক, নট ডিপেন্ডেন্ট অন ফরেন অ্যান্টিজেন প্রেজেন্টেশন বা ক্লাস 1, এগুলো একটু মনে রাখতে হবে। অর্থাৎ এর ব্যতিক্রম কি কি আছে, অর্থাৎ এদের কোনো মেমোরি নাই, এদের হচ্ছে এই রিসেপ্টর গুলো নাই। তারপর হচ্ছে এখানে নট ডিপেন্ডেন্ট অন অ্যান্টিজেন প্রেজেন্টেশন, নন স্পেসিফিক কিলিং, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এইগুলো। ওকে, আমরা তারপরটায় যাই। ডিফারেন্স বিটুইন প্রাইমারি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে প্রথমবার একটা আপনার আহ, মানে মানে একটা ইনফেকশন যখন আপনার বডিতে ঢুকে বা একটা ফরেন বডি যখন আপনার বডিতে ঢুকে, তখন যে রেসপন্স হয় সেটা হচ্ছে প্রাইমারি। আর পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ডারি। সো প্রাইমারির মধ্যে মূলত আপনার কিন্তু এখানে ফার্স্ট টাইম এক্সপোজার হবে, সেকেন্ডারি হচ্ছে পরবর্তী এক্সপোজার। প্রাইমারিটা সাধারণত দেখা যায় 7 থেকে 10 দিন একটা সময় লাগে, সেকেন্ডারি কিন্তু অল্প দিন সময় লাগে, যেহেতু একটা মেমোরি তৈরি হয়ে গেছে অলরেডি। প্রাইমারিটা মূলত আইজিএম এর মাধ্যমে হয়, সেকেন্ডারি আইজিজি এর মাধ্যমে হয়। আর রেট অফ প্রোডাকশন অফ অ্যান্টিবডি কিন্তু সেকেন্ডারিতে বেশি, কারণ আপনার আগে একটা মেমোরি আছে, সুতরাং সে সেই মেমোরি অনুযায়ী খুব দ্রুত তৈরি করতে পারে। আচ্ছা, অ্যান্টিবডি টাইটার এগুলো কিন্তু এখানে বেশি দিন থাকে, কারণ এখানে অনেক বেশি অ্যান্টিবডি খুব অল্প সময় তৈরি করতে পারে, যেহেতু একটা মেমোরি অলরেডি তার আছে। মেমোরি সেল অবভিয়াসলি সেকেন্ডারিতে থাকবে। আর ডোজ অফ অ্যান্টিজেন রিকোয়ার্ড, প্রাইমারিতে অনেক বেশি অ্যান্টিজেন লাগে, কিন্তু সেকেন্ডারিতে জাস্ট যেহেতু মেমোরি আছে, অটোমেটিক্যালি স্টিমুলেট করতে অনেক বেশি অ্যান্টিবডি তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন, এগুলো রাখবেন। আচ্ছা, নেম এন্ড ফাংশন অফ লিপোপ্রান এক এক বইতে এক রকম আছে, আমরা এটা একবার পড়বো। কিন্তু এখানে ইন্টারলিউকিন 1 আর 2 একটুখানি পড়বেন, অ্যাক্টিভেট হেলপার টি সেল এবং ইনডিউসেস লিভার এন্ড স্লিপ। ঠিক আছে, টিএনএফ এর মধ্যেই ফাংশন। আচ্ছা, আলফা এবং বিটা কেমোকাইনের ফাংশন, এটা একটুখানি দেখতে পারেন, এটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, হিমোপয়েসিসের জন্য কোন কোন ইন্টারফেরন, কোন কোন আপনার সাইটোকাইন লাগে, টি সেল অ্যাক্টিভেশনের জন্য কোনগুলো লাগে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টি ইনফেকশাস কোনগুলো, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টি প্রলিফারেটিভ কোনগুলো, ভেরি ইম্পর্টেন্ট। এইখানে নিচের তিনটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, ইমিউন সাপ্রেসেন্ট কারা, ইন্টারলিউকিন 10, টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা, সিটিএলএ4, আর হচ্ছে পিডি1, এগুলো হচ্ছে ইমিউন সাপ্রেসেন্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই যে সাইটোকাইনের চার্ট, সাইটোকাইনের চার্ট আপনি কিন্তু প্যাথোলজিতে একবার করছেন, ইনফরমেশন চ্যাপ্টারে, এখানে আরেকবার করবেন। এবং এগুলো আপনাকে একটু লাস্টে আজকের ক্লাসে লাস্ট সামারি করবেন। সো এখানে আপনার মেইন সাইটোকাইনের মধ্যে একটা জিনিস, প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যারা, এরা হচ্ছে মূলত ম্যাক্রোফেজ এবং মোনোসাইট থেকে আসে। ইন্টারলিউকিন 1, 6, টিএনএফ আলফা এবং ইন্টারলিউকিন 12, এগুলাকে এখানে বলছে প্রো ইনফ্লামেটরি। সো এগুলা কিন্তু এক এক বইতে এক রকম আছে, সুতরাং এইটা জাস্ট আমার মনে হয় সবগুলা বইতে যা আছে আমি আপনাকে কম্পাইল করে দিয়ে দিলে আপনার বলতে সুবিধা হবে, এটা আমি দিব। ইন্টারলিউকিন 1 হচ্ছে অ্যাকুট ফেজ রিঅ্যাক্টেন্ট, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আবার ইন্টারলিউকিন 6 হচ্ছে ইনডিউসেস লিভার টু প্রোডিউস অ্যাকুট ফেজ প্রোটিন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। উপরেরটাও ইন্টারলিউকিন 1 ও কিন্তু সেম। টিএনএফ আলফা হচ্ছে আপনার নেক্রোসিস অফ দ্য টিউমার করে থাকে। আর লিম্ফোকাইন কি, যারা লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড টি সেল থেকে বের হয়। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে ডিরেক্টলি প্রশ্ন করতে পারে যে ম্যাক্রোফেজ থেকে কি কি আসে, এইগুলা লিম্ফোসাইট থেকে কি কি আসে। ঠিক আছে, সেইভাবে করে আপনি করবেন জিনিসটা। আচ্ছা, এর মধ্যে ইন্টারলিউকিন 10 হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, এগুলো মনে রাখতে হবে। ইন্টারফেরন, ইন্টারফেরন হচ্ছে ভাইরাস ইনফেকশনের জন্য রয়েছে। ঠিক আছে, আলফা বিটা গামা তিন ধরনের আছে। আলফা হচ্ছে অ্যান্টিভাইরাল, বিটা হচ্ছে ব্লকস রেপ্লিকেশন অফ ভাইরাস, এবং গামা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি টিউমার। টিএনএফ আলফা হচ্ছে বোথ অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি টিউমার। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছু আসলে জানার আছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাকে আহ, পড়তে হবে actually। ঠিক আছে, এবং এই জিনিসগুলো আমি বলবো যে পরীক্ষার আগের দিন তো পড়বেনি, পরীক্ষার দিন সকালে একটু পড়ে যাবেন, কারণ এগুলো কিন্তু একটু কঠিন, যে কোন জায়গা থেকে রিলিজ হচ্ছে, কি কি ফাংশন, এগুলো কিন্তু আপনার একটু লাগবে। এবং যে লাইনগুলো আমি এখানে দাগাই দিচ্ছি, এগুলো কিন্তু আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, যে আইজিজি এর চারটা সাবটাইপ আছে, আইজিজি 1, 2, 3, 4। ঠিক আছে, জি2 টা কিন্তু ডাজন্ট ক্রস প্লাসেন্টা, এটা মনে রাখতে হবে। এগেইনস্ট পলিস্যাকারাইড ক্যাপসুলের এগেইনস্ট এটা তৈরি হয়, এবং এটা কিন্তু প্লাসেন্টা ক্রস করে না, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আইজিএম, আইজিএম হচ্ছে ফার্স্ট ইমিউনোগ্লোবুলিন অ্যাপেয়ার বি সেল, বি সেলের উপর কিন্তু আইজিএম থাকে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট ইনফরমেশন গুলো আমাদের এখান থেকে লাগবে, যার জন্য আমি আর খুব বেশি ডিপে যাচ্ছি না। আচ্ছা, এখান থেকে তাহলে আইজিজি টুটা ডাজ নট ক্রস ম্যাট্রিক্স, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে প্রপার্টিজ অফ হিউম্যান ইমিউনোগ্লোবুলিন, এখানে যে চার্টটা আছে, এটা লেন্সের একটা চার্ট, এটা আপনাকে করতে হবে।
বেশি ইম্পর্টেন্ট গুলো আপনাদের দেখাই দিই। পার্সেন্টেজ দেখেন আইজি সবচেয়ে বেশি, আইজি সবচেয়ে কম, এটা মনে রাখতে হবে। মলিকুলার ওয়েট হচ্ছে আইজিএম এর সবচেয়ে বেশি, আইজিজি এর পরে, মানে আইজিজি এর হচ্ছে 150, একটু মনে রাখবেন। স্ট্রাকচারের মধ্যে আইজিএ কিন্তু মনোমার ডাইমার হতে পারে, আইজিএম হচ্ছে মনোমার বি সেলের উপর যেটা থাকে অথবা পেন্টামার হতে পারে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, কমপ্লিমেন্ট ফিক্সেশন কে কি করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যেহেতু 5টা ইমিউনোগ্লোবিন আছে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই স্বাভাবিক, কারণ ফার্স্ট অপশন আপনার লাগবে। আপনাকে এখানে বললো যে কমপ্লিমেন্ট ফিক্সেশন কে কে করে, ঠিক আছে, বলে আপনাকে কিন্তু 5টা অপশন ইজিলি দেওয়া যায়। সো কমপ্লিমেন্ট ফিক্সেশন করে হচ্ছে আইজিজি, আইজিএম, আর আইজি এটা করে অল্টারনেট পাথওয়েতে, এটা লিখে রাখবেন। আচ্ছা, ট্রান্স প্লাসেন্টাল প্যাসেজ কারা কারা করে, আইজিজি টা করে, আর কেউ করে না, তবে আইজিজি এর মধ্যে জি2 যেটা এটা করে। আচ্ছা, অ্যালার্জিক রেসপন্স করে শুধু আইজিই, অপসোনাইজেশন করে হচ্ছে আপনার আইজিএ, তারপরে হচ্ছে আপনার সেক্রেশনে পাওয়া যায় আইজিএ, অপসোনাইজেশন করে আইজিজি, ঠিক আছে। আচ্ছা, আর অ্যান্টিজেন রিসেপ্টর অন বি সেল হচ্ছে আইজিএম, এটা মনে রাখতে হবে। পলিমারিগুলা মনোমারের উপরে, সেগুলো হচ্ছে আইজি এবং আইজিএম। আচ্ছা, বায়োলজিক্যাল প্রপার্টিজ অফ আইজিজি, এটা একটুখানি পড়ে নেবেন। কি কি করে, অনেক কিছু করে, ক্রস প্লাসেন্টা, অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, অপসোনাইজেশন, এডিসিসি করে, ঠিক আছে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, ইউটিলাইজেশন অফ টক্সিন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠিক আছে, এগুলো করে, এগুলো সবই আপনাদের করতে হবে। আচ্ছা, সো এখানে রিসেপ্টর ফর কমপ্লিমেন্ট, রিসেপ্টর ফর ম্যাক্রোফেজ, রিসেপ্টর ফর এফএস, এগুলো আমাদের লাগবে, যে কোন কোন রিসেপ্টর থাকে আইজিজি তে। আচ্ছা, আর এছাড়া একটা সেকেন্ডারি ইমিউন রেসপন্স করে, টাইপ 2 3 হাইপার সেনসিটিভিটি করে, ইকুয়ালি ইন্ট্রাইমিউন এক্সট্রাসেলুলার স্পেসে থাকে, এক্সট্রাভাস্কুলার স্পেসে, হাইয়েস্ট পার্সেন্ট এবং হাইয়েস্ট সেরাম কনসেন্ট্রেশন, এটা আপনাকে একটু দেখতে হবে, এখান থেকে আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে এফসি পোর্শন ক্যান রিঅ্যাক্ট উইথ, এফসি পোর্শন অ্যান্টিবডির এরকম একটা অ্যান্টিবডি থাকে আমরা জানি, এটা হচ্ছে এফএবি, অর্থাৎ এখানে অ্যান্টিবডি বাইন্ডিং হয়। আর নিচের যে অংশটা এটাকে বলা হয় এফসি, ফ্র্যাকশন ক্রিস্টালাইজেবল। এফসি পোর্শনটা কিন্তু কিসের কিসের সাথে রিঅ্যাক্ট করতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মূলত ম্যাক্রোফেজ, এনকে সেল, এগুলোর সাথে কিন্তু আইজিজি রিঅ্যাক্ট করে, বি সেলের সাথে আইজিএমডি রিঅ্যাক্ট করে, ইউসিএফএল এর সাথে আইজিই রিঅ্যাক্ট করে, মাস্ট সেলের সাথে তাই। আর কমপ্লিমেন্ট ওয়ান ক্লাসিক্যাল পাথওয়ে কিন্তু আপনার এফসি পোর্শনের সাথে কমপ্লিমেন্ট ওয়ান যে প্রোটিনটা, এটা কিন্তু বাইন্ড করতে পারে। এছাড়া বেসোফিল, এনকে টি সেল, প্লাটিলেট, ঠিক আছে, সবাই পারে। সিনসাইশোট্রফোবাস এও কিন্তু এফসি পোর্শনের সাথে রিঅ্যাক্ট করতে পারে। আচ্ছা, ট্রান্সফার অফ ম্যাটারনাল অ্যান্টিবডি টু ফিটাস, কোন কোন অ্যান্টিবডি ম্যাটার মা থেকে বাচ্চা করতে চায়, এগুলো অত ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা খুবই সুপার ইম্পর্টেন্ট, একদম ইনফিনিট টেস্টার একটা টপিক, হাইপো কমপ্লিমেন্টেমিয়া। এইটা কে কে করে থাকে, এটা এইচএসসি পাস দিয়ে মনে রাখতে পারেন। এইচ দিয়ে হচ্ছে আপনার ফেনক্সোরেন পারকুলা, এস দিয়ে হচ্ছে এসএলই এসবি বা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, সি দিয়ে হচ্ছে ক্রায়োগ্লোবিনেমিয়া, পাসের পি দিয়ে হচ্ছে পিএসজিএল বা মেসেঞ্জার গ্যাপোলিটিক গ্লোমেরুলারাইটিস বা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলারাইটিস, ঠিক আছে। আচ্ছা, নট আইজিএ নেফ্রোপ্যাথি, আইজিএ নেফ্রোপ্যাথি কিন্তু বি সেল মেডিয়েটেড, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এরা হাইপো কমপ্লিমেন্টেমিয়া করে না, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক আপনাকে বলতে হবে। আচ্ছা, হাইপার সেন্সিটিভিটি ক্লাসিফিকেশন একটুখানি পড়বেন, মেকানিজমটা একটু দেখবেন। টাইপ 1 হচ্ছে আইজি মেডিয়েটেড, মাস্ট সেল মেডিয়েটেড, টাইপ 2 হচ্ছে আইজিজি আইজি মেডিয়েটেড, টাইপ 3 ও তাই, এবং এটা সলিউবল অ্যান্টিজেন। টাইপ 2 কিন্তু পার্টিকুলার অ্যান্টিজেন। আর টাইপ 3 হচ্ছে ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে অ্যাক্টিভেশন করে, টাইপ 4 হচ্ছে অ্যাক্টিভেটেড টি সেল, ফ্যাগোসাইটিস, ফ্যাগোসাইট এবং এনকে সেল। আচ্ছা, আহ, আপনার হচ্ছে টাইপ 2 টা কিন্তু হাইপার অ্যাকিউট ট্রান্সপ্লান্টেশন করতে পারে, রিজেকশন করতে পারে। টাইপ 3 হচ্ছে সেরাম সিকনেস ফার্মার্সল্যান্ড, টাইপ 1 হচ্ছে অ্যালার্জি, এবং টাইপ 4 হচ্ছে অ্যাকিউট রিজেকশন যেটা। আচ্ছা, এক্সাম্পল গুলো একটুখানি দেখে নিন, এক্সাম্পল গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পল গুলো আসলে কিন্তু ব্যাখ্যার অনেক সুযোগ আছে, কিন্তু আসলে আমি আবার বলতেছি যে এখানে আমি ব্যাখ্যায় বেশি যাব না, কারণ আমি একবার ব্যাখ্যা বেশি করতে গিয়ে দেখছি যে হচ্ছে এই ব্যাখ্যা বেশি করে অ্যাটলিস্ট এই এমসিকিউ এসপিএস পরীক্ষা কোনো লাভ নেই, এখানে আপনাকে তথ্য জানতে হবে, ঠিক আছে, স্পেশালি রেসিডেন্সির ক্ষেত্রে আরো বেশি জিনিস। তো এখানে আপনার হচ্ছে উদাহরণগুলো সব করবেন, এগুলোর ক্ষেত্রে সব পার্টিকুলার অ্যান্টিজেন, এগুলোর ক্ষেত্রে সলিবল অ্যান্টিজেন। টাইপ 4 এর ক্ষেত্রে এগুলো, আর টাইপ 1 এর নন ডেস্টার কোনো ডিজিজ কিন্তু নাই, অ্যালার্জিস নাই। আর টাইপ 5 হচ্ছে গ্রেভস ডিজিজ, টেস্টিকুলার ইনফেকশন। আচ্ছা, প্রত্যেকটার আপনার স্কিন ইনভলভমেন্ট কি কি আছে এটা একটুখানি পড়বেন, ঠিক আছে, কোনটার স্কিন ইনভলভমেন্টের নাম কি।
আচ্ছা, টেস্ট কি কি আছে? স্কিন টেস্ট, স্ট্রেস টেস্ট, প্রিক টেস্ট, রেস্ট যেটাকে আমরা বলি স্পেসিফিক আইজি লেভেল, এবং পিকে টেস্ট আছে। এগুলো হচ্ছে টাইপ 1 হাইপার সেনসিটিভিটি টেস্ট, জাস্ট নামগুলো বলবো। আচ্ছা, তারপর হচ্ছে টাইপ 4 হাইপার সেনসিটিভিটিতে আপনার কোন কোন সেল ইনভলভ হয় এটা ইম্পর্টেন্ট। CD4, CD8, TH1, ম্যাক্রোফেজ, এবং তবে মেইনলি হচ্ছে CD4 সেল। টিবির ক্ষেত্রে হচ্ছে CD4, এবং কন্টাক্ট ডার্মাটাইটিস হচ্ছে CD8। এটা মনে। আচ্ছা, এই জেলের ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো সিকোয়েন্সিয়ালি আপনাদের পড়াচ্ছি না, এখানে আপনাদের জাস্ট তথ্যগুলো আমি জানাচ্ছি। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 তিন ধরনের অ্যান্টিজেন টাইপ আছে এই এর মধ্যে। এর মধ্যে আপনার এমএনসির মধ্যে, এর মধ্যে হচ্ছে আপনার জিনস দ্যাট এনকোড দ্য অ্যান্টিজেন। ক্লাস 1 হচ্ছে এইচএলএ এবিসি, ক্লাস 2 হচ্ছে ডিপিডিকিউবিআর, আর ক্লাস 3 হচ্ছে C2C4 কমপ্লিমেন্ট, প্রপার্টি এবং ফ্যাক্টর। ঠিক আছে, অর্থাৎ কোন জিন কোন ধরনের অ্যান্টিজেনের সাথে এটা একটু জানতে হবে। আচ্ছা, ডিস্ট্রিবিউশনটা একটু বলবেন। এলএসসি ক্লাস 1 হচ্ছে আপনার এইচএলএ এবিসি, এটা হচ্ছে সমস্ত সেলের উপর থাকে, অল নিউক্লিয়েটেড সেল এন্ড প্লাটিলেট অলসো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ক্লাস 2টা হচ্ছে ডিপিডিকিউডিআর, এটা হচ্ছে শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের উপর থাকে, এবং ম্যাক্রোফেজ, বি সেল, ডেন্ড্রাইটিক সেল। আর এটা কিন্তু রাখাবেন যে এই তিনটা হচ্ছে আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর ক্লাস 3 হচ্ছে সলিউবল অ্যান্টিজেন, এবং এটা হচ্ছে সাধারণত সার্কুলেশনের ব্যাপার। আচ্ছা, কার্সিনোমা অ্যাসোসিয়েটেড টি সেল অ্যান্টি ক্যান্সার সার্ভিলেন্স ডেফিসিয়েন্সি, বিসিএল দিয়ে মারা রাখবেন, রেস্ট কলন লাং। এই তিনটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্সির জন্য হতে পারে কার্সিনোমা। আচ্ছা, এইটা একটু করবেন, ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে কোন ডিজিজ হয়, কম্পিউটার ডেফিসিয়েন্সিতে কি হয়, অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি, লিম্ফোসাইট ডেফিসিয়েন্সি। একটা জিনিস দেখেন, এটা আসলে বেশ বড় চার্ট, এটা মনে একটা সহজ উপায় হচ্ছে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে মূলত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এগুলো আছে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে স্টেপ থেকে শুরু করে সবকিছু, ফাঙ্গাসের মধ্যে ক্যান্ডিডা থেকে শুরু করে কমপ্লিমেন্ট পাথওয়ে যদি যায় সেক্ষেত্রে হচ্ছে ক্যাপসুলেটেড অর্গানিজম, যেমন নাইসিলাম এনজাইটিস, নাইসিলাম কন্ডি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এগুলো আছে। এটা মনে রাখতে হবে। অ্যান্টিবডি ডেফিসিয়েন্সি হলে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্ট্রেপ্টোকক্কাস অরিয়াস, এটা মনে রাখতে হবে। এবং টি সেল ডেফিসিয়েন্সিতে দেখেন এখানে কিন্তু ব্যাকটেরিয়া তেমন একটা নেই, মূলত হচ্ছে এখানে আপনার ভাইরাস, ভাইরাসের মধ্যে সিএমভি একটা ভাইরাস, এপস্টিন বার, তারপর জোস্টার, প্যাপিলোমা ভাইরাস, এগুলো। ফাঙ্গাসের মধ্যে যেমন হচ্ছে ক্যান্ডিডা, অ্যাসপারজিলাস, এগুলো আছে। আর প্রোটোজোয়ার মধ্যে হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস অ্যান্টিবডি ডিফিসিয়েন্সির জন্য কিন্তু জিআরডি আর ল্যাম্বিয়া এটা হতে পারে। তাহলে এই টোটাল চারটা থেকে পড়তে হবে এবং মনে রাখতে হবে যে ফ্যাগোসাইট ডেফিসিয়েন্সিতে মূলত ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো যাবে, এগুলো ইনফেকশন হবে। আর টি লিম্ফোসাইট ডেফিসিয়েন্সিতে হচ্ছে আপনার ফাঙ্গাস, ভাইরাস, প্রোটোজোয়া এগুলো হবে, ব্যাকটেরিয়ারও কিছু হবে। অ্যান্টিবডি ডেফিসিয়েন্সিতে শুধু ব্যাকটেরিয়া। আর কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে হচ্ছে ক্যাপসুলেটেড ইনফেকশন। এইভাবে করে জিনিসটা। আচ্ছা, অটোইমিউন ডিজিজ কি কি আছে এটা আপনাকে পড়তে হবে, অর্গান স্পেসিফিক এবং সিস্টেম, নন অর্গান স্পেসিফিক, মাল্টি সিস্টেম, প্রত্যেকটা আপনাকে পড়তে হবে, এবং এর মধ্যে প্রত্যেকটার নাম পড়তে হবে চেষ্টা থেকে, কিন্তু কোনটা অর্গান স্পেসিফিক কোনটা না এটা কিন্তু জানতে পরীক্ষা কিন্তু আসতে হবে। এই জিনিসগুলো নিয়ে একটা কনফিউশন আছে, এগুলো বই এডিট হয়, চেঞ্জ হয়। তো এখানে তাহলে আপনার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে অ্যান্টিবডি রিলেটেড যে কোনো অটোইমিউন ডিজিজ, তাহলে এখান থেকে আপনাকে অর্গান স্পেসিফিক, নন অর্গান স্পেসিফিক এগুলো আপনাকে পড়তে হবে, স্পেশালি যেগুলো দাগাই গেছে। এনজিওডিমা কি? এনজিওডিমা হচ্ছে আপনার রেজাল্ট অফ মাসেল ডিগ্রাডেশন। হচ্ছে ফুড অ্যানিমেল এগুলো হচ্ছে ইনট্যাক্ট থাকবে, কিন্তু হচ্ছে আচ্ছা আচ্ছা, এখানে অ্যানজিওডিমাটা হচ্ছে আপনার মূলত মাসেল ডিগ্রাডেশনের মাধ্যমে হবে, এবং আইজি মিডিয়েটেড। ঠিক আছে, কোথায় কি হবে এগুলো দেখবেন। টাইপস অফ অ্যানজিওডিমা দেখেন, টাইপ 1, 2, 3, 4 হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন মেডিকেল, দ্বিতীয়টা ইডিওপ্যাথিক, তৃতীয়টা হেরিডিটারি, চতুর্থটা ডিসিএন। এদের মধ্যে কোনটায় কি হয়? এর মধ্যে আপনার অ্যালার্জিকটা আইজি এর মাধ্যমে হয়, বাকিগুলো না।
এই মোটামুটি এটা তাহলে আপনাকে কিন্তু এখান থেকে করতে হবে, এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটা আইজি মিডিয়েটেড অ্যালার্জি, বাকিগুলো দেখেন নন আইজি মিডিয়েটেড। হেরিডিটিটা হচ্ছে সি1 ইনহিবিটর ডিফিশিয়েন্সি রিলেটেড, ডিসি রিলেটেড হচ্ছে সরাসরি এসি রিলেটেড। আচ্ছা, কি মিডিয়েটর কিন্তু প্রথম দুইটার ক্ষেত্রে হিস্টামিন, পরের দুইটার ক্ষেত্রে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে ক্লিনিক্যাল ফিচার জাস্ট একটু রিডিং করতে পারেন, ইনভেস্টিগেশনও এরকম আহ, so এই হচ্ছে মোটামুটি আমাদের ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্টের মধ্যে এই। So এটা জাস্ট আপনি একটুখানি রিডিং করবেন, এটা এমন ইম্পর্টেন্ট কিছু না, তবে যেগুলো আমি বক্স করে লাগাই দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেখানে হিস্টামিন রিলিজ হবে সেখানে অ্যান্টিহিস্টামিন দিবে, বাকি জায়গায় অ্যান্টিহিস্টামিন দিয়ে রাখবে, সেক্ষেত্রে অন্য কিছু দিতে হবে। আহ, তাহলে এইভাবে করে আপনাদের চেষ্টা করতে হবে, এটা আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, তাহলে এটা আপনারা আশা করি এতক্ষণ আমি যেখানে রাখছি এর মধ্যে পড়ে ফেলছেন, ক্লিনিক্যাল ফিচার্স কি কি থাকবে, ইনভেস্টিগেশনস কি কি দিব, ট্রিটমেন্ট কি দিব, সেটেড লাং ইনফেকশন। সো এটা এমন আমি আচ্ছা, কোশ্চেন অ্যান্সার তো আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার ম্যাট্রিক্স থেকে সামান্য, সামান্য না, ম্যাট্রিক্স থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের দাগাই দেবো। যদি আপনার কাছে ম্যাট্রিক্স না থাকে সেক্ষেত্রে একটু ছবিগুলো আমি তো দিয়ে দেবো, ছবিগুলো ডাউনলোড করে রাখবেন, এতে করে আপনাদের পড়তে সুবিধা। এবং এই টপিকগুলো কিন্তু লাগবে, কম্পোনেন্টস অফ ইননেট ইমিউনিটি। ঠিক আছে, এখানে আপনার মেকানিক্যাল ব্যারিয়ার কি আছে, সলিউবল ফ্যাক্টর, সেলুলার কম্পোনেন্ট, জেনেটিক ফ্যাক্টর কি কি আছে, সবগুলো আপনি করতে হবে। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইননেট ইমিউনিটির বিভিন্ন রকম ফ্যাক্টর কি কি আছে এগুলো দেখবেন, এবং এগুলো কিভাবে কাজ করে একটু দেখবেন। ঠিক আছে, আচ্ছা, অ্যাক্টিভ ইউনিটি প্যাসিভ ইউনিটি পার্থক্য এটা আমি কিন্তু পড়াইছি, সুতরাং ওই থেকেও দেখতে পারেন, এখান থেকেও সাথে করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কম্পোনেন্ট অফ ইননেট ইমিউনিটি, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা topic। আচ্ছা, আর এর মধ্যে বেশ কিছু জিনিস যেমন সেলুলার কম্পোনেন্ট ঠিক আছে আমরা কিন্তু আগেই করে ফেলছি, চাইলে এখানে আরো লিখে নিতে পারেন। আর বাকিগুলো হচ্ছে একটু দেখে নিন। ইননেট ইমিউনিটি ফাংশন কি এটা আমরা দেখলাম। ঠিক আছে, ফ্যাক্টর কি কি আছে এবং কিভাবে ফাংশন করে। এগুলো সবই বলছিলাম। ঠিক আছে, আচ্ছা, ম্যাক্রোফেজ ইজ এ পার্ট অফ প্রোটিন নেট অ্যাক্টিভিটি আমি বলছিলাম, এটা অ্যাকচুয়ালি দুইটার একটা কানেকশন, এটা কিন্তু আপনারা জানবেন। আচ্ছা, বি লিম্ফোসাইট কিন্তু বোন ম্যারো থেকে অরিজিন হয়, ম্যাচুরেশন হয় বার্সা ফাব্রিক আছে, যেটা অ্যাকচুয়ালি বার্সার ক্ষেত্রে পাওয়া যায়, হিউম্যানের ক্ষেত্রে বোন ম্যারোতে, এই জন্য এটাকে বি বলা হয়। আচ্ছা, রিসেপ্টর এখানে কি কি থাকে এটা দেখেন, অ্যান্টিজেন রিসেপ্টর অফ বি সেল, এটা হচ্ছে মূলত মনোমারিক আইজিএম or আইজিজি। আর রিসেপ্টর ফর এফসি সেগমেন্ট ফর। আচ্ছা, এখানে আপনার অ্যান্টিজেন রিসেপ্টর বি সেলের মধ্যে কি কি থাকে দেখেন, মনোমারিক এবং আইজি এবং আইজিটি, এবং রিসেপ্টর ফর এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি এন্ড রিসেপ্টর ফর এপস্টিন বার ভাইরাস। ঠিক আছে, আমার একটু মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে কারণ আমার হচ্ছে একটু আহ, মাঝে মাঝে দু একটা একটু মানে কর্মক্ষেত্র রিলেটেড মেসেজ একটুখানি দেখতে হচ্ছে, যার জন্য আমি একটুখানি কিন্তু মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছি ওইদিকে না।
বি লিম্ফোসাইট কিন্তু অ্যান্টিজেন রিসেপ্টর অফ বি সেল, এরা হচ্ছে মূলত আপনার থাকে আইজিএম আইজিডি রিসেলের উপর, এবং রিসেপ্টর ফর এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি এবং রিসেপ্টর ফর এপস্টিন বার ভাইরাস, এগুলো বি লিম্ফোসাইটে থাকে, এটা জানতে হবে। কোন কোন রিসেপ্টর থাকে এটা জানতে হবে। আচ্ছা, টি লিম্ফোসাইটেরও কিন্তু অরিজিন হচ্ছে বোন ম্যারোতে, এবং ম্যাচুরেশন হয় হচ্ছে আপনার কর্টেক্স অফ দ্য থাইমাস, এটা মনে রাখতে হবে। টি সেল এখানে সিডি2 সিডি3 একবার করে, সিডি3 কিন্তু আবার এনকে সেলে থাকে, ঠিক আছে, এই জন্য থাইমাস কিন্তু ওদের জন্য প্রয়োজন। সারফেস রিসেপ্টর কি আমরা বললাম, টিসিআর, টিসেল রিসেপ্টর, সিডি3 এবং হচ্ছে রিসেপ্টর শিবাবিসি। আর বিসেল এর জন্য ছিল আইজিএম আইজিজি, এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি এবং রিসেপ্টর পেপসিল। আচ্ছা, তারপর বি সেল, আচ্ছা ফাংশন অফ টি সেল, হেল্পার টি সেল, সাইটোক্সিক টি সেল আলাদা করে পড়বেন। হেল্পার টি সেল হচ্ছে ইন্টারলিউকিন 2 এবং 6 এর মাধ্যমে অ্যাক্টিভেশন, প্রলিফারেশন এন্ড ডিফারেন্সিয়েশন অফ বি সেল ইনটু প্লাজমা সেল এন্ড মেমরি সেল, মূলত ইন্টারলিউকিন 6 এর মাধ্যমে। আচ্ছা, এখান থেকে আইজিজি তৈরি করে, ইমিউনোগ্লোবিন তৈরি করে সেকেন্ডারি রেসপন্সে। সো হেল্পার টি সেল কিন্তু হিমোগ্লোবিনতে কাজ করে। ইন্টারলিউকিন 2 এরা হচ্ছে অ্যাক্টিভেট সাইটোক্সিক হেল্পার টি সেল দেন পার্টিসিপেট ইন সেলুলার ইমিউনিটি। সো সিডি4 সেল ক্যান পার্টিসিপেট ইন সেলুলার ইমিউনিটি, ঠিক আছে, সেলুলার ইমিউনিটি কিন্তু এরা কাজ করে, আমরা জানি। আচ্ছা, এরা লিম্ফোকাইন তৈরি করে, অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ, এন্ড অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ দেন destroy the ingested microbes from intracellular killing mechanism. So CD4 can help cellular. আচ্ছা, CD4 টা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল রোল প্লে করে যে কোনো ইমিউন রেসপন্স। আর লিম্ফোকাইন ডিলেড হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন টাইপ 4। CD8 এটা হচ্ছে মূলত সাপ্রেসার অফ CD4 সেল। আচ্ছা, CD8 সেলের ক্ষেত্রে হচ্ছে এটা মূলত ডিস্ট্রয় করে। সো আর হচ্ছে আমাদের এখানে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির সাথে কিন্তু হেলপার টি সেলের রিলেশন। আর সাইটোটক্সিক টি সেল এখান থেকে হচ্ছে এটা যখন মোটামুটি হচ্ছে যখন ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন শেষ, তখন কিন্তু দেখা যায় যে এরা সাপ্রেস করে অ্যাকশন, CD4 অ্যাকশন সাপ্রেস করে। CD8 টা হচ্ছে সাইটোটক্সিক সেল এবং ক্যান ডিস্ট্রয় ভাইরাস ইনফেক্টেড সেল, টিউমার সেল এবং অ্যালোগ্রাফট কজড বাই এক্সসেলুলার। সো বি সেল টি সেলের ডিফারেন্স, বি সেল টি সেলের ডিফারেন্স অ্যাকচুয়ালি সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিসেল টিসেলের পার্থক্য, এটা আসলে আপনারা এতক্ষণ পড়ে ফেলছেন। এবং এর মধ্যে আমাদের অ্যাচুরেশনের সাইটটা আলাদা মূলত, তার সাথে সাথে অ্যান্টিজেন রিসেপ্টর কি কি আছে এটা আলাদা, আইজিএম ডিভি, টিসেলের ক্ষেত্রে টিসেল রিসেপ্টর শিবেট। আচ্ছা, তাহলে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সিডি মলিকুল হচ্ছে CD3 বি সেলে থাকবে না, CD14 20 থাকবে। আর টি সেলের ক্ষেত্রে হচ্ছে CD3 CD4 CD8 থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার হিমোরেডিবিলিটি, CD4 টি সেল পার্টিসিপেট ইন হিমোরেডিবিলিটি বাই CD8 টি সেল। মানে বি সেল টি সেল পার্থক্য কিন্তু আমরা অলরেডি জানি, রিসেপ্টরের পার্থক্য আছে, সিডি মলিকুলের পার্থক্য আছে, ফাংশনের পার্থক্য আছে, হিমোরেডিবিলিটি পার্থক্য আছে। আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে সো এখানে কিন্তু আমাদের বি সেল টি সেলের পার্থক্য কিছু আছে, এর মধ্যে পার্সেন্টেজ অফ ব্লাড বি সেল অনলি 22%, টি সেলের হচ্ছে 65 to 80%, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য যেগুলো আছে এগুলো তো জাস্ট পার্থক্য বলতে চলে গেছে। আচ্ছা, TH1 এবং TH2 সেলের পার্থক্য, এটা হচ্ছে মূলত TH1 TH2 হচ্ছে রুটিন তৈরি করে বসে, TH1 হচ্ছে
সো এখান থেকে আমি আবার আসলে বুঝে গেছিলাম যাই হোক। সো এখান থেকে আমাদের হচ্ছে সেলুলার ইমিউনিটি বা এই জিনিসগুলো আমাদের কিন্তু এখান থেকে লাগে। এবং তার সাথে সাথে আমাদের কিন্তু আহ, এই যে আপনার বি সেল কতটুকু, টি সেল কতটুকু, এগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এরপর আমরা আসবো TH1 এবং TH2 সেলের পার্থক্য। তাহলে দুটো সেলের পার্থক্য কিন্তু আমাদের লাগবে। ইন্টারলিউকিন 1, সরি ইন্টারলিউকিন 2 গামা ইন্টারফেরন তৈরি করা হচ্ছে TH1, 4, 5, 6, 10 তৈরি করা হচ্ছে TH2। সেল মেডিয়েটেড ইমিউনিটি এবং ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি TH1 এবং অ্যান্টিবডি প্রোডাকশন প্রাইমারিলি করা হচ্ছে TH2। এটা মনে রাখতে হবে। স্টিমুলেটেড বাই ইন্টারলিউকিন 12 হচ্ছে TH1 এবং স্টিমুলেটেড বাই ইন্টারলিউকিন 4 হচ্ছে TH2। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা করতে হবে আপনার এই চার্টের সাথে এটা একবার করতে হবে। আচ্ছা, ফাংশনটা বুঝলাম। ফাংশন হচ্ছে মূলত আপনার CD8 সেল কিন্তু কিলিং মেকানিজম, কিল করে। আচ্ছা, এরপর এটা দেখেন, ম্যাক্রোফেজ থেকে ইন্টারলিউকিন 1 রিলিজ হয় CD4 সেলের উপর, সেখান থেকে ইন্টারলিউকিন 2 নিজের উপর কাজ করে অটোক্রাইন, আরেকটা আপনার হচ্ছে CD8 সেলের উপর কাজ করে, যেটা হচ্ছে প্যারাক্রাইন। আচ্ছা, আর CD4 সেল থেকে অ্যাকচুয়ালি ইন্টারলিউকিন 4 আসে আমাদের। এরপরে এখান থেকে হচ্ছে আপনি মানে স্টিমুলেট করতেছে। তাহলে ম্যাক্রোফেজ স্টিমুলেট করতেছে CD4 কে ইন্টারলিউকিন 1 দিয়ে, এরপরে ইন্টারলিউকিন 1 হচ্ছে CD2 দিয়ে এখানে বারবার ঘোরাচ্ছে, আর CD2 হিসেবে এটা হচ্ছে এখানে কিন্তু সাপ্লাই দিচ্ছে। CD4 এবং ম্যাক্রোফেজের মধ্যে যখন হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার CD4 থেকেই গামা ইন্টারফেরন কিন্তু ম্যাক্রোফেজের প্রতি গেছে, যার মাধ্যমে স্ট্রংটা কিন্তু আরো কোনটা কিন্তু আরো স্ট্রং হয়েছে। আচ্ছা, আর তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের লাগছে, ম্যাক্রোফেজ থেকে কি বের হয়ে CD4 কে করতেছে, CD4 আবার কিভাবে কি করতেছে, ইন্টারলিউকিন 2 কারে দিচ্ছে, ইন্টারলিউকিন 4 5 কারে দিচ্ছে বা 5 কারে দিচ্ছে এগুলা। আর এদিকে হচ্ছে আটটা ক্লাস, সরি B7, এখানে হচ্ছে CD20, এই দুটার মধ্যে কিন্তু একটা বাইন্ডিং আছে, এটা জানতে হবে। এখানে মূলত সাইটোকাইনটা কমানোর জন্য আছে। আচ্ছা, এটা মেইন ফাংশন হচ্ছে হেলপার টি সেল, এরা মূলত হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তার সাথে সাথে এরা অ্যাক্টিভেটস প্লাজমা। এখানে আচ্ছা, এখানে অ্যাক্টিভেটস দ্য অ্যান্টিজেন স্পেসিফিক হেলপার টি সেল এবং প্রোডিউস দ্য ক্লোন অফ, এগুলো হচ্ছে ইন্টারলিউকিন 2 এর মাধ্যমে অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি সেল হচ্ছে ইন্টারলিউকিন 2। বি সেলে যখনই আসবেন, অর্থাৎ সেই ক্ষেত্রে হচ্ছে আপনার TH2 সেল কাজ করবে। তাহলে TH1 সেল যেখানে কাজ করবে সেখানে টি সেল তৈরি হবে, TH2 সেল যেখানে কাজ করবে সেখানে অ্যান্টিবডি তৈরি হবে বি সেলের মাধ্যমে। তাহলে TH2 হচ্ছে অ্যাক্টিভেটস বি সেল, এই হচ্ছে ইন্টারলিউকিন 4 এবং 5 এর মাধ্যমে। আর তার সাথে সাথে আপনার অ্যাক্টিভেটস ম্যাক্রোফেজ করা হচ্ছে গামা ইন্টারফেরন। তাহলে কোনটা কাকে অ্যাক্টিভেট করতেছে, এটা কিন্তু এমসিকিউতে আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। ফাংশন অফ ম্যাক্রোফেজ এটা একটুখানি পড়বেন। ঠিক আছে, এটা মূলত কি কি কাজ করে, অ্যাকিউট ফেজ রেসপন্সে কি কি রিলিজ করা, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6। ঠিক আছে, বাকি এগুলো হচ্ছে আপনারা তো মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের নেক্রোটিক এবং অ্যাপোপ্টোটিক সেলের ইলাস্টাস কোলাজিনাস ম্যাট্রিক্স এগুলো অর্ডার করতে হবে। So, এখান থেকে কিন্তু আপনাকে সবকিছু করতে হবে, ফাংশন অফ ম্যাক্রোফেজ এমসিকিউতে আসতে পারে। এবার আমরা আসা হচ্ছে এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। সো এনকে সেল নিয়ে আরো একটা স্লাইড। এনকে সেলের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ন্যাচারাল কিলার সেল কেন বলা হয় এটা একটু মনে করতে হবে, যেখানে কিন্তু নিউক্লিয়াস এক্সপোজারের দরকার হয় না এবং এনকে সেল কন্টেইন সারফেস মার্কার CD16, CD56, এটা মনে করতে হবে। এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি তাদের কাজ কি সেই একই, ওই চারটাই কিন্তু, ওই যে সেই আমাদের কি কি বৈশিষ্ট্য এবং কি কি ফাংশন, ফাংশন এখানে কিছু বেশি আছে, এগুলো একটু করতে হবে। মেয়ের স্পেশাল ফাংশনের মধ্যে দেখেন এখানে কিন্তু আহ এখানে মূলত MHC1 প্রোটিনের দরকার না, বরং MHC1 এর অভাবে যে সকল ইনফেকশন এর এগেইনস্ট আপনার বডি কাজ করতে পারতেছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এনকেসেল কাজ করে। আচ্ছা, এবং তাদের ক্ষেত্রে মানে সকল ক্ষেত্রে পারফোরিন এবং গ্র্যান্ডজাইম বলে দুটো জিনিসের মাধ্যমে এরা অ্যাপোপ্টোসিস করে টার্গেটস।
কনভার্টিং সালফেট প্রোটেক্টস আস ফ্রম এনকে সেল। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে জাস্ট তথ্য হিসেবে। আচ্ছা, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে আমাদের এগুলো? ফ্যাগোসাইটিক সেলের মধ্যে এগুলো, লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট, নন ফ্যাগোসাইটিক কনস্টিটিউয়েন্টস যেমন ল্যাঙ্গারহ্যান্স সেল, ফ্যাকাল্টেটিভ প্রেজেন্টার্স যেমন হচ্ছে আপনার অ্যাস্ট্রোসাইট, এন্ডোথেলিয়াম এবং ফাইব্রোব্লাস্ট। আচ্ছা, সিডি মলিকুলার গুলো একটুখানি পড়তে হবে। হেলপার টি সেলে কি কি থাকে? সিডি4। আচ্ছা, সাইটোক্সিক টি সেলে সিডি8 এবং টিসিআর দুটো থাকে, এবং এই দুটো থেকে তোমার সিডি3। বি সেলের মধ্যে থাকে আইজিএম, সিডি8 যেটা হচ্ছে বি7, আইজিডি থাকে এবং সিডি14 20 20। সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। ম্যাক্রোফেজে থাকে ক্লাস 2 এমএনসি, যেহেতু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এনকে সেলে থাকে রিসেপ্টরস ফর ক্লাস 1 এমএনসি। আদার দেন ম্যাচুর আরবিসি, এই সমস্ত সেলে কিন্তু এমএনসি 1 প্রোটিন থাকে। এছাড়া সিডি16 সিডি56 এটা কিন্তু আহ, সমস্ত সেলে মোটামুটি থাকে। আচ্ছা, সুপার অ্যান্টিজেন কি? সুপার অ্যান্টিজেন হচ্ছে একটা অ্যান্টিজেন যেটা দেখা যাচ্ছে অনেকগুলো অ্যান্টিজেনের মতো কাজ করতে পারে। এর উদাহরণটা লাগবে আপনাদের: এন্টেরোটক্সিন অফ স্টাফাইলোকক্কাই, টক্সিক শক সিন্ড্রোম টক্সিন 1 অফ স্টাফাইলোকক্কাই, iatrogenic or pyrogenic exotoxin of streptococci হচ্ছে স্কারলেট ফিভার করে, ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স এন্টেরোটক্সিন এবং ব্যাসিলাস সিরিয়াস টক্সিন। এই পাঁচটা হচ্ছে সুপার অ্যান্টিজেনের উদাহরণ, এবং এই পাঁচটা আপনাদের পরীক্ষা আসার কথা। যেটা করতে হবে, এই পাঁচটাই করতে হবে। তাহলে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, টক্সিক টক্সিন নট টক্সিন, এগুলো সবাই হচ্ছে সুপার অ্যান্টিজেন। আচ্ছা, এরপর আমরা আসছি হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ এমএনসি অ্যান্টিবডি। এটা আগে আমরা পড়ছি। এটা হচ্ছে মূলত আমাদের সমস্ত নিউক্লিয়েটেড সেলে থাকে ক্লাস 1টা, এবং প্লাটিলেটে থাকে অ্যাবসেন্ট ইন আরবিসি। সিমিনো কমপ্লিট সেল এবং নিউক্লিয়েটেড সেলে থাকে। ক্লাস 2টা হচ্ছে মূলত সমস্ত অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে থাকে, যেমন মোনোসাইট, ম্যাক্রোফেজ, বি সেল, অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল, ডেনড্রাইটিক সেল ইত্যাদি। এমএসসি 3টা থাকে হচ্ছে একটা সলুবল অ্যান্টিজেন, এটা মূলত সার্কুলেশনে থাকে, এটা কোনো সেল সারফেসে এক্সপ্রেসড হয় না। আচ্ছা, কম্পারিজন বিটুইন ক্লাস 1 ক্লাস 2 এটা একটুখানি করতে হবে। সিডি4 পজিটিভ হচ্ছে আপনার মূলত ক্লাস 2 প্রোটিনের মাধ্যমে সিডি4 পজিটিভ, আর সিডি8 পজিটিভ হচ্ছে ক্লাস 1 প্রোটিনের মাধ্যমে আপনার অ্যান্টিজেন প্রেজেন্ট হয়। সো এখানে কিন্তু রুল অফ 8 দেখেন, 4 এবং এখানে 2, 4 দুগুণ 8 এবং 8 এখানে 11। আচ্ছা, অল নিউক্লিয়েটেড সেল থাকবে ক্লাস 1, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকবে ক্লাস 2। কোডোমিনেন্ট হচ্ছে দুইটাই, এটা মনে রাখতে হবে। টু পেপটাইডস এনকোডেড ইন এইচএলএল লোকাস, এটা হচ্ছে মূলত ক্লাস 2 এর ক্ষেত্রে। ওয়ান পেপটাইড এনকোডেড ইন এইচএলএল লোকাস এন্ড আদার বিটা টু মাইক্রোটিউবিউল হচ্ছে ক্লাস 1। আচ্ছা, ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এইচএলএ, এটা একটু আপনি মুখস্থ করতে পারছেন। ক্লাস 1 হচ্ছে এ বি সি এগুলা, মানে এ বি এগুলো। সো এ বি হচ্ছে আপনার, এটা মনে রাখতে হবে যে এ3 দিয়ে কোনটা, বি3 এর সাথে অ্যাসোসিয়েটেড কোনটা, এভাবে করে মনে রাখতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু মোটামুটি সবই ইম্পর্টেন্ট আসলে। বাট হিমোক্রোমাটোসিসের সাথে হচ্ছে H, বেচারজিসের সাথে বি5, এবং বি27 এর সাথে হচ্ছে রেপ, বা রেপ এই দিয়ে মনে রাখতে হবে। এন্টারাস স্পন্ডাইলাইটিস, পেক্সিয়াল স্পন্ডাইলাইটিস, রিটার সিনড্রোম বা পোস্ট গনাকক্টাল বা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ভেন্ট্রিকুলার আর্থ্রাইটিস বা আইবিডি, অ্যান্ট্রোবিভাইটিস বা পোস্ট সালমোনেলা। ঠিক আছে, এগুলো সবকিছুতে আমরা কিন্তু আহ, ইয়ে পাই, মানে ক্লাস 1 বা হচ্ছে এই যে বি27 পাই। ঠিক আছে, তারপরে ডিআর2 কোন কোন ক্ষেত্রে পাই, ডিআর3 কোন কোন ক্ষেত্রে পাই, ডিআর4 কোন কোন ক্ষেত্রে পাই, ডিআর7 কোন কোন ক্ষেত্রে পাই, এগুলো একটু এখানে আমাদের এগুলো থেকে বেশি প্রশ্ন আসে আসলে। আচ্ছা, এই পাঁচটার যে পার্থক্য অলরেডি আমি বলে ফেলছি, এটা আপনাদের লাগবে। ঠিক আছে, এটা কিন্তু আমি বলে ফেলছি, এটা আমি এখন এখানে বলতেছি। অ্যান্টিভাইরাল ক্যাপাসিটি কিন্তু আইজিজি এর আছে, কমপ্লিমেন্ট ফিজিশন আইজিজি, আইজিএম, আর আইজি হচ্ছে ক্লাস অর্গানিক। অক্সিনাইজেশন শুধু আইজিজি এবং আইজিই, এটা মনে রাখতে হবে। বাইন্ডিং অফ ফ্যাগোসাইটিক আইজি এ এবং আইজি। আর তো এখানে তাহলে আমাদের এই এগুলো লাগবে, এবং তারপরে এখান থেকে পার্থক্য যেটা বলতেছিলাম এটা বলতে লাগবে।
এটা আশা করি আপনাদের আপনাদের ছবিটা তোলা হয়ে গেছে এবং এটা কিন্তু আমি অলরেডি পড়াই ফেলছি। আচ্ছা, আইজি এটা হচ্ছে প্রত্যেকটা অ্যান্টিবডির আলাদা আলাদা কাজ। জি এর মধ্যে আইজিজি 1 হচ্ছে মূলত ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট ডিপথেরিয়া টিটেনাস, আইজিজি 2 হচ্ছে মূলত পলিস্যাকারাইড অ্যান্টিজেন যেমন হিমোফাইলাস। আইজি 3 হচ্ছে অ্যান্টিভাইরাল এবং আইজি 4 হচ্ছে অ্যান্টিপ্যারাসাইটিক অ্যাক্টিভিটি করে। এর মধ্যে আইজি 2 কিন্তু প্লাটেলেট ক্রস করতে পারে, সরি প্লাসেন্টা ক্রস করতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আপনাদের লাগবে। আচ্ছা, সোর্স অফ কমপ্লিমেন্ট লিভার, ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট। লিভার এবং ম্যাক্রোফেজটা মেইন। আচ্ছা, নাম্বার অফ কমপ্লিমেন্ট কি 22টা এবং এদের মধ্যে 9টা হচ্ছে মেজর, যাদেরকে আমরা সি1 থেকে সি9 বলি। আদার্স এর মধ্যে বিডি, এইচএল, প্রোটিন, এস, প্রোপার্টিন এরা সবাই। আচ্ছা, ফার্স্ট টাইম এক্সপোজারে আমাদের কোন কোন কমপ্লিমেন্ট পাথওয়ে কাজ করে সেটা হচ্ছে অল্টারনেট এবং মান্নান বাইন্ডিং। এগুলো হচ্ছে অল্টারনেট পাথওয়েতে, না সরি ফার্স্ট এক্সপোজারে কাজ করে ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটি বা ফার্স্ট টাইম এক্সপোজারের ক্ষেত্রে আমাদের অল্টারনেট এবং ম্যানন বাইন্ডিং প্রোটিন এই দুটো মূলত কাজ করে। আচ্ছা, তো এখানে ফার্স্ট টাইম এক্সপোজার তাহলে অল্টারনেট এবং এমবিএল পাথওয়েটা অ্যাক্টিভেট হয়, ইননেট ইমিউনিটি। বাট ক্লাসিক পাথওয়ে অ্যাক্টিভেটেড হতে গেলে এখানে কিন্তু ইমিউন কমপ্লেক্স কন্টেইনিং জি1 জি আইজিজি এবং আইজিএম এটা প্রয়োজন। আইজিজি এর ক্ষেত্রে আইজিজি 1 থেকে জি3 এবং আইজিএম এর ক্ষেত্রে প্রাইমারি activates the complement in classical pathway. আচ্ছা, এখানে জি1 থেকে জি3 এরাই হচ্ছে মূলত ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট করে, আর আইজিএম এর মধ্যে প্রাইমারি এরাই হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট করে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। বেস্ট হচ্ছে পেন্টামারিক আইজিএম, যেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল পাথওয়েকে সবচেয়ে ভালোভাবে অ্যাক্টিভেট করতে পারে। অল্টারনেট পাথওয়ে এরা হচ্ছে মূলত ইননেট ইমিউনিটির একটা পার্ট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটি বাই অ্যাক্টিভেটেড আইজিএ এটার মাধ্যমে অ্যাক্টিভেশন হতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে লাইমোপলিস্যাকারাইড বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে একটা সেল ওয়ালের অংশ, এটা হচ্ছে মূলত আপনাদের এন্ডোটক্সিন। এটা হচ্ছে মূলত অল্টারনেট পাথওয়ে স্টিমুলেটর হিসেবে কাজ করতে পারে। ইকোয়িক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করতে পারে। ফাঙ্গাল ওয়াল ক্যাপ কাজ করতে পারে এবং ভাইরাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, এরা সবাই হচ্ছে অল্টারনেট পাথওয়েতে কাজ করতে পারে, মানে আপনার ডায়াগনোসিস করতে হবে। আচ্ছা, এছাড়া কোবরা ভেনম, অ্যাগ্রিগেটেড আইজিএ এরাও কিন্তু আমাদের অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভেট করে। ঠিক আছে। আচ্ছা, আর আহ, এটা হচ্ছে এমবিএল পাথওয়ে যেটা, এই ক্ষেত্রে কিন্তু মূলত মেডিটেড বাই এমবিএল। ঠিক আছে, এবং ইট ইজ এক্সিট এক্স ইকুইভ্যালেন্ট টু সি1 টু ইন ক্লাসিক পাথওয়ে। ঠিক আছে। আহ, এদের পদমর্যাদা হচ্ছে স্টেফিলোকোকাস নিউমোনি, ক্লেবশিয়ালা এবং হিমোফাইলাস। এরা এদের অংশ করে। ঠিক আছে, তাইলে টাইপ 1 এর ক্ষেত্রে কিন্তু টাইপ 1 বলতে আমরা হচ্ছে ক্লাসিক্যাল কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর মাধ্যমে একটু এটা অল্টারনেট পাথওয়ে এগুলোর মাধ্যমে এবং অ্যাক্টিভেট হচ্ছে এগুলোর মাধ্যমে। বায়োলজিক্যাল ফাংশন একটু করতে পারবেন আপনার এই যে আহ, এখানে ইয়ে না করে আপনি হচ্ছে আপনার আহ, যে যে আপনার হলো ম্যাট্রিক্সের বই আছে বা হচ্ছে ডিএমএ আছে ওখানে দেখবেন যে হচ্ছে আমাদের কিন্তু কিছু কিছু এরকম চার্ট দেওয়া আছে, যেমন হচ্ছে এই যে এই চার্ট। এবার আমরা আসি বায়োলজিক্যাল ফাংশনস কিন্তু মোটামুটি আপনার ওই যে কমপ্লিমেন্টের ওই যে অ্যানাফাইলোটক্সিন হিসেবে কাজ করে সি3 এ 4 এ 5 এগুলো জানতে হবে। এরা বেসোফিল এবং মাস্টার ডিগ্রানুলেশন করে এবং so এটা একটা। আর হচ্ছে এরা
আচ্ছা, তাহলে এখানে কিন্তু অ্যানাফাইলাটক্সিনের মধ্যে আমার C3A4A5 এই জিনিসগুলো আসবে, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু এখানে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি জিনিসটাও আসবে। আচ্ছা, তারপর কেমোট্যাক্সের মধ্যে C5 এ কাজ করে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, সাইটোলাইসিসের মধ্যে রেমিনোলেটিক কমপ্লেক্স ফর্ম করে C5B678। সেটা সাধারণত আরবিসি, এন্ডোর, ভাইরাস, গ্রাম ব্যাকটেরিয়া, সবার এগেইনস্টে কাজ করতে পারে। অপসোনাইজেশন করতে পারে এরা। আর স্টিমুলেশন অফ অ্যান্টিবডি প্রোডাকশন, এগুলো করতে পারে। ঠিক আছে, তাহলে বায়োলজিক্যাল ফাংশন অফ আইজিজি এটা কিন্তু আপনাকে করতে হবে। আইজিজি রিলেটেড আরো বেশ কিছু জিনিস কিন্তু আমরা করছি। সরি, ওটা আইজিজি না, কমপ্লিমেন্ট করতেছি। সো এটা হচ্ছে বায়োলজিক্যাল ফাংশনস অফ কমপ্লিমেন্ট। ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আপনার বায়োলজিক্যাল ফ্যাক্টরস অফ। আর বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে তাহলে এগুলো আমরা বলবো। আর এইদিকে হচ্ছে অপসোনিন কে কে আছে, এটা কিন্তু মিট করে এফসি ফ্র্যাগমেন্ট অফ আইজিজি, অর্থাৎ আইজিজি এর নিচের মাথা, এটা একটা মেজর অপসোনিন। এখানে এফসি গামা রিসেপ্টরের সাথে এটা বাইন্ড। সি থ্রি বি হচ্ছে একটা অপসোনিন, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবং কালেক্টিং একটা অপসোনিন, সিআরপিএস একটা অপসোনিন। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর উপরের দিকে অ্যানাফাইলাটক্সিন হচ্ছে C3A4A5 এ, কেমোট্যাক্স হচ্ছে C5 এ, সাইটোলাইসিস করা হচ্ছে মেমব্রেন কমপ্লেক্স C5, 6, 7, 8, অপসোনাইজেশন করে C3B। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে কেমোট্যাক্সিস করে এ, অপসোনাইজেশন করে বি। স্টিমুলেশন অফ অ্যান্টিবডি প্রোডাকশন। আচ্ছা, সো এইটা তাহলে কিন্তু গেল। আজকে আসলে মানে ওই জব রিলেটেড কিছু, মানে আমাদের অফিস রিলেটেড কিছু কাজ করতে গিয়ে আসলে আমার বারবার অফ হতে হচ্ছে। যাই হোক, তো আপনাদের আমি দাগাই দিতে পারলে খুশি হতাম। So, এগুলা কিন্তু কোনটা কে করতেছে সবগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, ফাংশনস অফ কমপ্লিমেন্ট এই একবারে সামারি করে দাও, এটা কিন্তু বলবেন। C3A4A5 হচ্ছে ডিগ্রানুলেশন অফ মাস্ট সেল অ্যানাফাইলাটক্সিন, C5 এ হচ্ছে কেমোট্যাকটিক ফ্যাক্টর, C5 থেকে 9 হচ্ছে মেমব্রেন কমপ্লেক্স, C3B হচ্ছে অপসোলিন, 5, 6, 7 হচ্ছে নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, এবং 5 এ হচ্ছে আপনার আহ, অনেকটা হচ্ছে যে অ্যাডহেসিভনেসটাকে বাড়ায় নিউট্রোফিলের সাথে এন্ডোথেলিন। আচ্ছা, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার একটু পড়ে নেবেন কোনটা ডেফিসিয়েন্সিতে কি হয়। স্পেশালি হচ্ছে আপনার ডিকে অ্যাক্সিলেটিক ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে প্যারক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া হয়, এটা মনে রাখতে হবে। আর C3 থেকে C9 এর জন্য রিকারেন্ট মাইজেরিয়াল ইনফেকশন, এগুলো হবে উপরের দিকে মনে রাখতে হবে। আচ্ছা, কমপ্লিমেন্ট ইনহিবিটর ডেফিসিয়েন্সি, কমপ্লিমেন্ট ইনহিবিটর যেটা, এই কমপ্লিমেন্ট গুলোকে কাজ করতে দিচ্ছে না, এদের আবার ইনহিবিটর আছে। এই মানে এটি হচ্ছে কমপ্লিমেন্টকে যারা কাজ করতে দিচ্ছে না তাদের আবার অভাব হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এই কমপ্লিমেন্ট সিস্টেমটা বেশি বেশি অ্যাক্টিভেট করে বেশি বেশি আমরা রাখবো। যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক, ক্রনিক রিকারেন্ট পাইজেনিক ইনফেকশন। এর সাথে সাথে অন্যান্য কিছু, C1 কোথায় পাওয়া যায়, C2, 4 কোথায় পাওয়া যায়, C9, 3 থেকে 9 কোথায় পাওয়া যায়, এগুলো একটু জানতে হবে। ডিকে অ্যাক্সিলেটিং ফ্যাক্টর এটা বুঝতে হবে। সো তাহলে এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। ঠিক আছে, এগুলা করতে হবে। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে এবং কমপ্লিমেন্ট ইনহিবিটর ডেফিসিয়েন্সিতে হচ্ছে। ইম্পর্টেন্ট সাইটোকাইন আবার সেই ফ্লোচার্ট, এবং এটা আমি অ্যাজ ইউজুয়াল করবো এই চারটে পড়তে, কারণ এটা মোটামুটি সবকিছু আছে এবং ইজি করে দেওয়া আছে। তো সাইটোকাইন গুলোর সাথে সোর্স কি কি এগুলো পড়বে, এবং তার সাথে সাথে অ্যাকশন কি কি এগুলো করতে হবে। দেখেন, টিএনএফ আলফা কিন্তু প্রো ইনফ্লামেটরি, আবার ইন্টারলুকিন 1 কিন্তু অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেড। ঠিক আছে। এর সাথে হচ্ছে আপনার এক্সাম্পল সোর্সেস এন্ড ফাংশন ওই একই জিনিস, এগুলো অ্যাকিউট ফেজ প্রোটিনের মধ্যে কিন্তু ইন্টারলিউকিন 6 আছে, এটা কিন্তু জানবেন। আচ্ছা, আর এখানে অ্যাকচুয়ালি এত আপনার টপিক, এখানে আপনাদের যে করা
তাহলে এখান থেকে আপনাকে সোর্স গুলো একটু দেখতে হবে, ফাংশন আমাদের কোনো কিছু দরকার নেই। আরো একটা চার্ট আছে, চাইলে এটা করতে পারেন। এর মধ্যে ইন্টারলিউকিন 1 কে প্রো এনকাউন্টার বলছে, ইন্টারলিউকিন 6 কে বলছে, টিএনএফ কে বলছে, অ্যান্টি এনকাউন্টার বলছে ইন্টারলিউকিন 10 এবং টিজিএফ ফ্যাক্টর দুইটা। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে মানে আপনার স্পেসিফিক ওভারঅল কিন্তু আপনি করবেন। আচ্ছা, সাইটোকাইন C7, 8, 9। আচ্ছা, এখানে আপনার কোন ইন্টারলিউকিন কোন সোর্স থেকে এসে কি ফাংশন করতেছে কয়েকটা আলাদাভাবে দেওয়া আছে, এগুলো একটু এখানে দেখতে পারেন। ইন্টারলিউকিন 3 কিন্তু গ্রোথ ফ্যাক্টর ফর মাস্ট সেল, এটা না। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির উদাহরণ লোকাল এবং সিস্টেম, অবশ্যই অবশ্যই আপনাকে করতে হবে এটা, কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়। আচ্ছা, আইজি কার কার সাথে বাইন্ড করতে পারে, মাস্ট সেল ইউসিনোফিল রিসেপ্টর, এটা তাকে মানে লিখে রাখবেন। তাহলে এখান থেকে আপনি কিন্তু টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল গুলো সব করতে হবে শুরু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন ক্লিনিক্যালি এন্ড প্যাথোলজিক্যালি এটা হচ্ছে অ্যানাফাইল্যাক্সিসের মতো, বাট ক্যান অকার ডিউ টু নন আইজি মিডিয়েটেড ম্যাস সেল ডিগ্রানুলেশন, এটাকে বলা হয় অ্যানাফাইল্যাক্টয়েড রিঅ্যাকশন। Dietary induced basophil and mast cell can release the material to subreceptor IgE. ড্রাগস হচ্ছে এখানে NSAID ওপিয়েট, ইউরোপিয়ান হচ্ছে কন্ট্রাস্ট মিডিয়া, ফিজিক্যাল হচ্ছে সেক্স গোল্ড, এবং ইন্ডোমিনেন্স হচ্ছে এই। So, এই হচ্ছে মোটামুটি আমাদের সরি ইডিওপ্যাথিক, ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কারণ। তো অ্যানাফাইলাক্টয়েড রিঅ্যাকশন মানে কি, ভিতরে আমি কোনো কারণ পাচ্ছি না, বাট বাইরে দিয়ে আমি দেখতেছি অ্যানাফাইলাক্সিস। আচ্ছা, এরপর আমরা আসি হচ্ছে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোক্সিস, সিডিসিসি। এর এক্সাম্পল কি কি আছে, এগুলো কিন্তু সবাই টাইপ 2 হাইপারসেনসিটিভ। অ্যান্টিজেনটা একটা জায়গায় লেগে আছে, তার গায়ে অ্যান্টিবডি রাখতেছে, হচ্ছে টাইপ 2 হাইপারসেনসিটিভ। এটার এক্সাম্পল গুলো পড়বেন। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সেলুলার হাইপারটক্সিক, এটা এক্সাম্পল গুলো পড়তে হবে। আচ্ছা, এর মধ্যে আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিডিসিস এর এক্সাম্পল, কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোক্সিক। আচ্ছা, এখানে এই সকল জায়গায় কিন্তু একটা পার্টিকুলার অ্যান্টিজেন থাকবে যার গায়ে সে অ্যান্টিবডি রাখবে। আচ্ছা, এরপর আমরা যাই অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোক্সিক, অর্থাৎ যেখানে অ্যান্টিবডি এসে তারপরে ড্যামেজটা করে। সেই অ্যান্টিবডি কোন কোনগুলো, আইজি এবং আইজিজি। এক্সাম্পল কি, গ্রাফট রিজেকশন এবং লাইসোজাইম টিউমার, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোক্সিসিটি, এডিসিসি। আর অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন, এটা হচ্ছে এরা এখানে পেমফিগাস ভালগারিস বা গ্রেভস ডিজিজের কথা বলতেছে। গ্রেভস ডিজিজ কিন্তু আসলে টাইপ 5 এর মধ্যে ফেলা যায়। আবার ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এই সবগুলোই হচ্ছে মূলত অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোক্সিসিটি। বাট অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন সেই জিনিসটা আছে। ঠিক আছে? আচ্ছা,
এডিসিসি তার উদাহরণ হচ্ছে গ্রাফট রিজেকশন, লাইস অফ দ্য টিউমার, আর এডিসিডি অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার ডিসফাংশন উদাহরণ নিউক্লিয়াস অর্গানিস। আচ্ছা, টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি আরো কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, এগুলো একটু দেখুন। টাইপ 3 হাইপারসেন্সিটিভিটির एग्जांपल অ্যাজ ইউজুয়াল আপনাকে দেখতে হবে, এবং এর মধ্যে আর্থ্রাস রিঅ্যাকশনের মধ্যে কোনটা এবং সেরাম সিকনেসের মধ্যে কোনটা, এগুলো একটু জানতে হবে। সেরাম সিকনেসের মধ্যে সাধারণত আর্থ্রাস রিঅ্যাকশন হচ্ছে লোকালাইজ এবং সেরাম সিকনেস হচ্ছে জেনারেলাইজ, এগুলো মনে রাখতে হবে। আর্থ্রাস রিঅ্যাকশন অ্যান্টিবডি অ্যাক্সেস হয় এবং সেরাম সিকনেস এজি অ্যাক্সেস, অ্যান্টিবডি অ্যাক্সেস, এই অ্যান্টিজেন অ্যাক্সেস। ঠিক আছে, আচ্ছা আর্থ্রাস রিঅ্যাকশনে কিন্তু আইজিএম আইসিসি দুটোই কাজে লাগে। এই টাইপ 4 হাইপারসেনসিটিভিটি কিন্তু একটা সেন্সিটাইজেশন ইন্টারফেস থাকে টাইপ 1 এর মধ্যে। ঠিক আছে, সিজো সেন্সিটাইজেশন ফেজ যেটা হয়, মনে করেন আপনার শুরুতে হচ্ছে একটু মানে কোনো সিম্পটম পাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এটাকে বলা হয় সেন্সিটাইজেশন। আর ইফেক্টর ফেজ হচ্ছে কি করে সাপ্লিমেন্ট এক্সপ্লোরেটরি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার টাইপ 4 এর কিছু উদাহরণ আছে, ট্রিগোনোমেট্রিক রেসপিরেটরি ট্রান্সলেশন, এক্সিমা, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস, আদার एग्जांपल কিছু কিছু আছে, সবগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, আর টিউমার ইমিউনিটি এবং গ্রাফট রিজেকশন এটা কিন্তু আবার এখানে আছে। স্কিন টেস্টিং কিভাবে করতে পারে টাইপ 1 2 3, এটা জাস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোন হাইপার সেন্সিটিভিটিতে কোন ড্রাগের রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে একটু পড়তে হবে। স্পেশালি আমাদের রিউমাটোলজির অ্যাসোসিয়েশন যেগুলোতে আছে, যেমন এই যে আপনার রিকাম্পিসিন, আইসোনিয়াজিন, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি বা কনজেন্টাল ইমিউন ডেফিসিয়েন্সি কারা কারা আছে, প্রত্যেকটার নাম করতে হবে এবং প্রত্যেকটার মধ্যে কে কে আছে, বিসেল ডেফিসিয়েন্সিতে কে কে, টি এর মধ্যে কে কে, জাস্ট নামগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, কম্বাইন্ড টি এন্ড বিসেল ডেফিসিয়েন্সি এটা হচ্ছে মূলত আহ, আচ্ছা, এটা হচ্ছে মূলত আপনার অ্যাটাক্সিয়া রিলেটেড একটা, এবং এখানে হচ্ছে আপনার যে হাঁটা চলার সময় যে আপনি ব্যালেন্স পাচ্ছেন না, সেটা করতে হবে। আচ্ছা, আহ, আচ্ছা, তাহলে এখানে প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে কি কি আছে সবগুলো আপনাকে করতে হবে, কোন মেকানিজম হচ্ছে কম্বাইন্ড বিটি সেল নাকি এটা সব, কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি, প্যারাসাইট ডেফিসিয়েন্সি সবগুলো করতে হবে। সেকেন্ডারি বা অ্যাকুয়ার্ড ইমিউন রেসপন্সের ক্ষেত্রে এই সেম টাইপের কম্পোনেন্ট, কিন্তু বি সেলের মধ্যে এখানে দেখা যাচ্ছে প্রিভিয়াস কোনো অসুখ ছিল, টি সেলের মধ্যে আছে, কমপ্লিমেন্টের মধ্যে আছে, ডেফিসিয়েন্সির মধ্যে আছে। অর্থাৎ তার মানে এটা বোঝা যাচ্ছে যে প্রাইমারির মধ্যে সবাই কিন্তু জাস্ট হচ্ছে কিছু, তাহলে প্রাইমারি ইমিউনোডেফিসিয়েন্সির মধ্যে এইগুলা, ঠিক আছে, এবং এদের মানে উদাহরণ সাধারণত এখান থেকে আসে, এখান থেকে
তারপর অনেক সময় এখান থেকে বলে এখান থেকে 5টা অপশন তুলবে। So, তারপরে এগুলো তাহলে এখান থেকে করবেন। আমি আর এখানে ডিটেলস যাচ্ছি। আচ্ছা, সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সির কারণ কিছু আছে ডিভিশনাল, এটা একটু করবেন। এটার মধ্যে পুরোটাই পড়বেন, এখান থেকে কোশ্চেন আসে, ভালোই কোশ্চেন আসে, পুরোটাই আলাদা করে আমরা দিলাম। এটা হচ্ছে ডিভিশন 2030 এডিশন আছে এই ছবিটা। ইংলিশ। আচ্ছা, এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন আছে। টলারেন্স বিষয়টা অ্যাকচুয়ালি আমি পড়ছিলাম ওই যে জামান স্যারের লেকচার, ওখান থেকে পড়ছিলাম, বাট ওটা তো আমার কাছে এখন নাই। সো এটা আমি লেকচার না দিয়ে আমি আপনাদের একটু বলি। টলারেন্স জিনিসটা হচ্ছে আপনার বডির নিজের সেলের প্রতি যে সহনশীলতা, এটাকে বলা হয় টলারেন্স। এটা টি সেল মেডিটেড হতে পারে, বি সেল মেডিটেড হতে পারে, সেন্ট্রালি হতে পারে, অর্থাৎ আপনার সাইড বা বোন ম্যারো যেখানে আমাদের এই যে সেলগুলোর এডুকেশন সেখানে হতে পারে, অথবা পেরিফেরাল টলারেন্স হতে পারে। আচ্ছা, এই হচ্ছে তাহলে টলারেন্স, এবং এই টলারেন্সটা কিন্তু মূলত আপনার সেন্ট্রাল যে ইয়ে সেখান থেকে যায়। আর পেরিফেরাল টলারেন্সটা হচ্ছে মূলত পেরিফেরালি অন্য কোনো মাধ্যমে, অর্থাৎ আপনার থাইমিক এডুকেশন বলেন বা অন্য হচ্ছে এডুকেশন, এগুলো শেষ, এরপরে কোনো এক সময় হয়তো দেখা যাচ্ছে যে কোনো জায়গায় কোনো অবস্থার সাপেক্ষে সেখানে টলারেন্স হচ্ছে, সেটা হচ্ছে পেরিফেরাল টলারেন্স। এখান থেকে অত কোশ্চেন আসে, অত নক করে। আচ্ছা, অটোইমিউন ডিজিজ এখানে আপনাকে পড়তে হবে, এবং একটু আগে আমি আপনাদের পড়েছিলাম যে লোকালাইজড এবং জেনারেলাইজড এভাবে আসতে পারে, অথবা অ্যান্টিবডি টু রিসেপ্টর, কোন রিসেপ্টরের এগেইনস্টে আপনার এই অটোইমিউন ডিজিজের অ্যান্টিবডি, এইভাবে করে কোশ্চেন আসতে পারে, সুতরাং এগুলো লাগবে। অ্যান্টিবডি টু সেল কম্পোনেন্টস আদার দ্যান রিসেপ্টর, কোন সেল কম্পোনেন্টের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে কোন ডিজিজ তৈরি হবে, সেল মেডিয়েটেড, ঠিক আছে। এই সবগুলো আপনার এখান থেকে লাগবে। ডিজিজগুলো কিন্তু সোজা, কার এগেইনস্ট হচ্ছে সেটা মনে রাখতে হবে, এবং এটা কোন পার্টের মধ্যে, এইটা একটু স্পেশালি রিসেপ্টরের গুলো মনে রাখতে হবে। আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশনস অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন ডিজিজ, এটাও কিন্তু জানতে হবে। এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে, যেমন স্টেফিলোকোকাস পাইলসের সাথে কিন্তু রিউমাটিক ফিভার অ্যাসোসিয়েশন, ক্যাম্পেলব্যাক্টার জিনিসের সাথে জিবিএস অ্যাসোসিয়েশন, ইকোলার সাথে পিভিসি, ক্লামিডিয়ার সাথে হচ্ছে রিটার সিনড্রোম, শিকেরার সাথে রিটার সিনড্রোম, এরকম। আবার হেপাটাইটিস বি হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের সাথে, হেপাটাইটিস সি হচ্ছে মিক্সড ফ্যাবুলোপ্যাথির সাথে, তারপরে কক্সাকি ভাইরাস বি থ্রি হচ্ছে মায়োকার্ডাইটিসের সাথে, কক্সাকি বি ফোর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, এইচটিএলভি এরা হচ্ছে এইচটিএলভি অ্যাসোসিয়েটেড মায়োকার্ডাইটিসের সাথে, ঠিক আছে। তো এরকম প্রত্যেকটা ইনফেকশন কোন কোন ডিজিজের সাথে আসছে এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। এখানে চার্টগুলো এই জন্য অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি কোথায় কোথায় পাবেন, প্রাইমারি biliary cirrhosis 94%, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস এবং ইডিওপ্যাথিক সিরোসিস, যেগুলো হচ্ছে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি পজিটিভ পাবেন। বাকি অ্যান্টিবডিগুলো সব আপনি ডিভিশনাল রিমোটোলজিস্ট। ক্লাসিফিকেশন অফ ট্রান্সপ্লান্ট রিজেকশন, এগুলো আসলে অনেক ব্যাখ্যার জিনিস। আমি আসলে মানে একটা ক্লাস ইমিউনোলজি পড়ায় কোনো পাচ্ছি না, কারণ আমি আসলে ইমিউনোলজি একবার পড়াইছিলাম, আমি এই ক্লাস ওইখানে মোটামুটি 1 সপ্তাহ ধরে পড়াইছিলাম। তো সেই জিনিস আপনাদের জাস্ট 1 ঘন্টার মধ্যে, তাও আবার আমার মানে স্টার্ট হচ্ছে আমার হচ্ছে ইয়ে থেকে, অফিস থেকে, তো সেই জন্য আর কি আমি কিন্তু একটু খুব আপনাদের বোঝানোর ওই সুযোগটা আসলে পাইলাম না, ইনফ্যাক্ট আপনাদের দরকার নেই। সেই জন্য আমি জাস্ট দেখাই দিচ্ছি, এগুলোই করবেন। সো ক্লাসিফিকেশন অফ ট্রান্সফার রিজেকশনের মধ্যে হাইপার অ্যাকিউট, অ্যাকিউট এবং ক্রনিক, এই তিনটা আছে। হাইপার অ্যাকিউট হচ্ছে মিনিট টু আওয়ার্স, অ্যাকিউট হচ্ছে আপনার মোটামুটি দেখা যায় যে 4-5 দিন থেকে 30 দিন পর্যন্ত, ক্রনিক হচ্ছে আপনার 30 দিনের বেশি। প্যাথোলজিক্যাল ফাইন্ডিং হাইপার অ্যাকিউটের ক্ষেত্রে থ্রম্বোসিস, নেক্রোসিস, আর অ্যাকিউটের ক্ষেত্রে ভাস্কুলাইটিস রেগুলার হয়, ক্রনিকের ক্ষেত্রে ফাইব্রোসিস রেগুলার। মেকানিজম কি, হাইপার অ্যাকিউট হচ্ছে একটা প্রিফ্রন্ট অ্যান্টিবডি দিয়ে হবে, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। অ্যাকিউটটা হচ্ছে এটা মূলত আপনার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন বা CD4 CD8 সেলের মাধ্যমে, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির মাধ্যমে। আর ক্রনিকটা হচ্ছে অন্য মেকানিজম, এটা সাধারণত নন ইমিউন মেকানিজম, যেমন আথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে, ঠিক আছে। এইটুকু জানতে হবে মেকানিজম, প্যাথোলজিক্যাল ফাইন্ডিং, এবং হচ্ছে টাইম।
উল্টা গেল। আচ্ছা, এখানে আপনার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কোনগুলো আপনি ইউজ করে থাকেন ট্রান্সপ্লান্টেশনে? অ্যান্টিপ্রলিফারেটিভ এজেন্ট কি কি আছে? অ্যাজাথ্রাপিন, মাইক্রোফেনোনেট, ক্যালসিনিউরিন ইনহিবিটরস এর মধ্যে সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিপস। কর্টিকোস্টেরয়েড আছে, অ্যান্টি টি সেল ইন্ডাকশন এজেন্ট আছে যেমন অ্যান্টিফাইমোসাইক্লিন আছে, অ্যান্টি সিডি3, রেডিয়েশন আছে, অ্যাসিডিক্সিমাব আছে, তারপর বেলাটরসেপ আছে। এগুলো হচ্ছে মূলত আমাদের ট্রান্সপ্লান্টেশনের সময় আমরা দিয়ে থাকি ইমিউনোসাপ্রেসিভ। এই চারটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট আপনার ওই যে ল্যাবরেটরি ইমিউনোলজির মধ্যে জাস্ট আপনাকে মানে কয়েকটা উদাহরণগুলো করতে হবে। যে ব্লাড গ্রুপের জন্য আমরা করি অ্যাগ্লুটিনেশন টেস্ট, আইজিজি আইজিএম কমপ্লিমেন্ট মেজার করার জন্য হচ্ছে প্রেসিপিটেশন টেস্ট, অ্যান্টিজেনের জন্য হচ্ছে কালাজ্বর, তারপর হচ্ছে ফাইলেরিয়া, ক্রোমোকক্কাস। এগুলা হচ্ছে যে আপনি যে টেস্ট করবেন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। তারপর এইচআইভি এর জন্য আমরা এলআইসি করে থাকি, হেপাটাইটিস এইচবিএসএজি, এইচবিইএজি, অ্যান্টি এইচবিএস, এইচবিসি, এগুলা কিন্তু এলআইসি এর মাধ্যমে করে। এটুকু জাস্ট মনে রাখবেন। হরমোন ড্রাগ এগুলো হচ্ছে কিন্তু রেডিওমিনাসের মাধ্যমে করে। ফ্লুরোসেন্স, ফ্লো সাইটোমেট্রি হচ্ছে মূলত সেল কাউন্ট, যেমন আমরা বলি যে এইচআইভি সেল কাউন্ট আছে, এগুলোর জন্য করে। হিমাগ্লুটিনেশন টেস্ট হচ্ছে টিপিএইচ সিফিলিস এর ক্ষেত্রে এটা করে। অ্যান্টি গ্লোবুলিন বা কোমস টেস্ট করা হচ্ছে যেখানে আরএইচএম কমপ্লিট। ওয়েস্টার্ন ব্লট করা হচ্ছে মূলত এইচআইভি কনফার্ম করার জন্য, ঠিক আছে। নর্দার্ন ব্লট করা হচ্ছে আরএনএ দেখার জন্য, আর সাউদার্ন ব্লট করে ডিএনএ। ওয়েস্টার্ন ব্লট পশ্চিম, এটা করা হচ্ছে এইচআইভি এর জন্য। নর্দার্ন হচ্ছে আরএনএ, সাউদার্ন হচ্ছে ডিএনএ। সবগুলা ব্লট ক্ষেত্রে। আচ্ছা, তো আজকের ইমিউনোলজি মোটামুটি শেষ, এবং তার মধ্যে আরেকটা জিনিস আপনাদের এই ছবিটা আপনাদের দেখানো এই জন্য যে এই ছবিটা কিন্তু আহ, আপনাদের আমি লাস্টে দিয়ে দিব, এবং এখানের মধ্যে দেখেন খুব সুন্দর করে আপনাদের থার্ড পেপারের জন্য একটা মানে কনফিউজিং জিনিসগুলোর সামারি করা আছে। হলমার্কস আমি আপনাদের বলছিলাম, হলমার্কস গুলো আমি আপনাদের ওই যখন সবকিছু বুঝাই দেবো তখন পাবেন। সমস্ত হলমার্ক আর এক জায়গায় লেখা আছে, লাইক হলমার্ক অফ নিউপ্লাসিয়া, হলমার্ক অফ হাইপারপ্লাসিয়া, এরকম। আচ্ছা, প্রিফর্ম মেডিয়েটরস কি কি আছে? হিস্টামিন, সেরোটোনিন, লাইসোজোমাল এনজাইম, এটা মনে রাখতে। আচ্ছা, তারপর হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন কি কি আছে? ইন্টারলুকিন 1 6 টিএনএফ আলফা, এই কয়েকটাই মেন। ইন্টারলুকিন 17, এটা ডেভিডসন আছে। ইন্টারফেরন গামা, এটাও ডেভিডসন আছে। ইন্টারলুকিন 12 এবং টিএনএফ বিটা, এটা রবিনসে আছে। আবার ইন্টারলুকিন 8, এটা বেলিলাতে আছে। ঠিক আছে, তাহলে সব মিলে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আপনার এগুলো এইভাবে করে মনে রাখবেন। মেইনলি ইন্টারলুকিন 1 6 টিএনএফ, ইন্টারলুকিন 12 এবং টিএনএফ বিটা, এটা হচ্ছে আপনার রবিনসন, এবং ইন্টারলুকিন 8 হচ্ছে বেলিলা। অ্যান্টি ইনফ্লামেটরি ইন্টারলুকিন 10, টিজিএফ বিটা এবং লাইকোক্সিন এফ বিটা। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট কে আছে? অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে ইন্টারলুকিন 1 6 টিএনএফ আলফা, ডেভিডসন আছে। অ্যাকিউট ফেজ প্রোটিন কে, এটা পেজ নম্বর 70 তে পাবেন, ওখান থেকে অনেকগুলো আছে। আচ্ছা, গ্রোথ ইনহিবিটরকে হিয়া দিয়ে আমরা করছিলাম, হেপারিন। তারপর হচ্ছে আপনার ই দিয়ে হচ্ছে এই যে পিজিই2, আই দিয়ে হচ্ছে ইন্টারফেরন, এবং এ দিয়ে হচ্ছে অ্যানজিওপয়েডিন, যেগুলো হচ্ছে গ্রোথ ইনহিবিটর। অ্যান্টি ইনফ্লামেশন এগুলো, গ্রোথ ইনহিবিশন এগুলো। আচ্ছা, আর প্রো ইনফ্লামেটরি এগুলো অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট, আবার ফ্রি ফর্ম মেডিয়েটর এগুলো। ঠিক আছে। আচ্ছা, উপরের এগুলো আগে করি। সেলস অফ অ্যাকিউট হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিম্ফোস মানে আপনার হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, মাস্ট সেল, এন্ডোথেলিয়াল সেল। সেলস অফ ক্রনিক ইনফ্লামেশন, ম্যাক্রোফেজ বা মোনোসাইট, লিম্ফোসাইট, প্লাজমা সেল, ইউসিনোফিল, মাস্ট সেল। ইননেট ইমিউনিটি সেল, সমস্ত ফিলগুলো নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ম্যাক্রোফেজ, মাস্ট সেল, এনকে সেল। অ্যাডাপটিভ ইমিউনিটির জন্য ম্যাক্রোফেজ, টি সেল, বি সেল, প্লাজমা সেল। সেলস অফ হিউম্যান ইমিউনিটি এবং সেল মেডিকেল ইমিউনিটি, এটা 147 নম্বর পেজ থেকে আমাদের পড়তে হবে। আচ্ছা, অ্যাট্রাক্টস নিউট্রোফিলকে ইন্টারলুকিন 8, ম্যাক্রোফেজকে অ্যাট্রাক্ট করে ইন্টারলুকিন 1, ইউসিনোফিলকে অ্যাট্রাক্ট করে ইন্টারলুকিন 5। কমপ্লিমেন্ট সিনথেসাইজ বা ম্যাক্রোফেজ কি কি আছে? কোয়াগুলেশন ফ্যাক্টর সিনথেসাইজ বাই ম্যাক্রোফেজ 37, 3578। আর ইন্টারলুকিন সেক্রেটেড বাই ম্যাক্রোফেজ হচ্ছে 1 6 8 12 17, এটা যতটুকু মনে রাখতে হবে। কমপ্লিমেন্ট সিনথেসাইজ হচ্ছে C1 থেকে C5। ন্যাচারাল ইমিউনিটির জন্য কারা রিলেটেড? ইন্টারলুকিন 1, টিএনএফ আলফা, টিএনএফ আলফা বিটা, ইন্টারফেরন আলফা বিটা, এবং ইন্টারলুকিন 6। আচ্ছা, অ্যাকিউট ইনফ্লামেশনের সাথে রিলেটেড কারা? ইন্টারলুকিন 1, টিএনএফ আলফা, ইন্টারলুকিন 6, ইন্টারলুকিন 17 এবং কেমোক্যাক্স। ক্রনিক ইনফ্লামেশনের সাথে রিলেটেড কারা? ইন্টারলুকিন 12, ইন্টারফেরন গামা, ইন্টারলুকিন 17 এবং অ্যাকিউটের সবগুলো। ঠিক আছে। আচ্ছা, টিউমার সাপ্রেসর জিন কারা? টিজিএফ বিটা, রেটিনোব্লাস্টোমাজিন, বিটা ক্যাটারিন এবং ই ক্যাটারিন। ইমিউন সাপ্রেসর কারা? ইন্টারলুকিন 10, টিজিএফ বিটা, সিটিএলএ4 এবং পিডি4। ঠিক আছে, এই হচ্ছে আমার মোটামুটি একটা বিশাল সামারি কিন্তু।
এটা তৈরি করতে আমার অনেক সময় লাগছে, প্যাথোলজি সব ঘাটা লাগছে এবং অনেকগুলো বই ঘাটা লাগছে। So, এইটা আমি আপনাদের দিব, এটা হচ্ছে আমি গুছানোর সময় দিব। এটা জাস্ট যেহেতু প্যাথোলজি ইমিউনোলজি একসাথে আমরা সাধারণত চিন্তা করি, এই জন্য ওগুলোর সব ক্লাসের শেষে আমি এগুলো আপনাদের দেখাবো। ডিভিশন থেকে আমাদের সরি রিমাটোলজির কিছু জিনিস আমাদের জেনেসিস সামারি ক্লাস, এটা আমি আপনাদের দিব। ডিভিশন 23 এর মোস্ট কমন মানে মোস্ট ইম্পর্টেন্ট বক্স এইগুলা। এটা হচ্ছে পিডিএফ এর পেজ নাম্বার, যেটা আমি পিডিএফ থেকে করছি। এগুলো আপনাদেরকে করতে হবে। লাস্ট হচ্ছে ম্যাট্রিক্সের যে সামারি আছে ওটা একটু করতে হবে। তো সব মিলে আমরা কিন্তু মানে আহ, বলতে পারি যে এরকম একটা সামারি যদি আমি আপনাদের করে দিই, ইনশাল্লাহ কিন্তু আপনাদের অনেক সো আমার মনে হয় খুবই শেষ। তো তাহলে আমার রুটিন ক্লাস তাহলে শেষ হলো। এরপর আপুর একটা ক্লাস মনে হয় লাইভে যারা করবেন তাদের ক্ষেত্রে বাকি থাকবে। আহ, যদি আপু না নেয় সেক্ষেত্রে আমার নেওয়া রাখতে পারে, প্রক্সি দেওয়া রাখতে পারে। আর তার সাথে সাথে আহ, আমার নিজস্ব আর কোনো ক্লাস নেই। তো যাই হোক, এরপর আমরা একটা এন্ডিং ক্লাস করবো বা সাজেশন ক্লাস করবো একটা। তো সেখানে ইনশাল্লাহ দেখা হবে। আর সবাই ভালো করে পড়াশোনা করবেন, ইনশাল্লাহ সবাই ভালো হবে পরীক্ষা, বেস্ট অফ লাক। আর কোনো প্রবলেম হলে তো আমি আছি, আমরা আছি। আর তার সাথে সাথে আরো আরো বাকি আছে আমাদের, আমাদের এন্ডিং ক্লাসটা সেগুলো বাকি আছে। আরেকটা জিনিস হচ্ছে আহ এটা বলবো যে আসলে কিছু কিছু জিনিস যেমন যেগুলো আমি আপনাদের ফার্স্টের দিকে পড়াইছি, রিউমাটোলজি, নিউরোলজি, এই জিনিসগুলো হচ্ছে লিম্ফ বা এই টাইপের জিনিস, যেগুলো এগুলো কিন্তু আসলে অনেক বেশি লাগে আমাদের, যার জন্য এগুলো কিন্তু আপনাদের অনেক ডিটেলসে পড়াচ্ছে। বাট লাস্টের দিকে এই যে প্যাথোলজি, ফার্মাকোলজি, এগুলো থেকে কোশ্চেন টাফ হইলেও এগুলো থেকে কিন্তু আসলে খুব বেশি কিছু বুঝে পড়ে আমি লাভ দেখি না। স্পেশালি আপনার রিউমাটোপ্যাথোলজিটা লাগে, এর বাইরে কিন্তু আসলে খুব বেশি। যার জন্য আমি অবশ্যই আপনাদের বলবো যে জিনিসগুলো আমি যেভাবে আপনাদের দাগাই দিচ্ছি সেইভাবে করে সুন্দর করে একটু করবেন। অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে কিন্তু জিনিসগুলো আহ, সুন্দর করে দাগাই দিতে হবে যেগুলো পরীক্ষার আগে করবে। কারণ আমার এক্সপিরিয়েন্স এটাই বলে যে খুব বেশি বুঝে পড়তে গিয়ে কিন্তু এমসিকিউ এসবিএস পরীক্ষায় খুব একটা লাভ হয় না। এখানে আপনাকে মেডিসিন রিলেটেড যেগুলো এগুলো বুঝে পড়তে হবে, এই রিলেটেড যেগুলো এগুলো আপনাকে তথ্য দাগায় নিতে হবে যে এই জিনিসগুলো আমাকে পড়তে হবে পরীক্ষা। এটাই আমি আপনাদের জন্য চেষ্টা করছি। ইমিউনোলজির মধ্যে এটা বলবো যে এটা আপনাদের খুব মজার একটা টপিক হলো, আসলে এটা যেমন কোনো ক্লাস নেওয়া আমাদের পক্ষে এখন সময় নাই। আর এটা আসলে নিতে গেলেও আমাদের সময় নষ্ট, এমসিকিউ এসবিএস করতে হচ্ছে। যার জন্য আমরা কিন্তু এটা সুন্দরভাবে আপনাদের লাগাই দিলাম, এখান থেকে পড়লে ইনশাল্লাহ আপনারা প্রমাণ পাবেন। ঠিক আছে, এখন একটা কোশ্চেন আসে আসলে বিভিন্ন কথা, নর্মালি এখান থেকে আপনারা প্রমাণ পাবেন। সো যে তথ্যগুলো লাগাই দিলাম সেগুলো করবেন। আর আজকে আমার অ্যাকচুয়ালি হসপিটাল রিলেটেড কিছু ঝামেলার জন্য আসলে বারবার আমার একটু ডিস্টার্ব হয়েছে, সেই জন্য মানে থেমে থেমে আমাকে পড়াতে হয়েছে, সেজন্য সবাইকে সরি। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আহ, ইনশাল্লাহ হচ্ছে আপনারা এভাবে দাগায় করতে থাকেন। আর সবাই ধন্যবাদ, আসসালাম।